রামায়ণে রাজা ত্রিশঙ্কুর কথা আছে। তিনি সশরীরে স্বর্গে যেতে গিয়ে শেষমেশ কোনো দিকেই যেতে না পেরে মাঝখানে ঝুলছিলেন। স্বর্গেও যাওয়া হয়নি, মর্তেও ফেরা হয়নি। এখন এনসিপিআইয়ের সাংসদদের ভবিষ্যতে রাজা ত্রিশঙ্কুর দশা লেখা আছে কিনা আমরা সত্যিই জানি না। আবার সুকান্ত মজুমদার পুরো ভোটে একলা লড়ার কথা বললেও এক্ষুনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে জানিয়েছেন তারা বিজেপির শরিক হিসেবেই পুরো ভোটে লড়বেন। এই সমস্ত কিছু নিয়েই প্রথম প্রশ্ন, কেন তাদের সাংসদ পদ খারিজ করা হবে না? সুপ্রিম কোর্ট নোটিশ পাঠানোর দিনই তৃণমূল ত্যাগী 20 জন সাংসদকে চিঠি দিয়ে জানতে চাইল লোকসভার সচিবালয়। তবে কি এবার দলত্যাগ বিরোধী আইন নিয়ে কপালে বড় সড় ভাঁজ পড়তে চলেছে এনসিপিআই? দ্বিতীয় প্রশ্ন, সংসদ দিয়ে শুরু করলাম, এবার বিধানসভায় ঢুকবো। বিদ্রোহী বিধায়কদের দেখে নেওয়ার হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরাই আসল তৃণমূল, পাল্টা দাবি ঋতব্রত শিবিরে। এবার কি বিরোধী দলনেতার চেয়ার নিয়ে মামলাতেও কলকাতা হাইকোর্টে নতুন মোড় দেখা যাবে? তৃতীয় প্রশ্ন, পরিষদীয় বা সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তই শেষ কথা। শিবসেনা সাংসদদের বিদ্রোহ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। 1 সেপ্টেম্বর ফের শুনানি। মহারাষ্ট্রের সঙ্গে ওই দিনই কি বোঝা যাবে বাংলার বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ? চতুর্থ প্রশ্ন, পুরো ভোটে একা লড়বে বিজেপি, বললেন সুকান্ত মজুমদার। আমরা বিজেপির শরিক হিসেবেই পুরো ভোটে লড়বো, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পুরো ভোটে ঠিক কী হতে চলেছে গেরুয়া শিবিরের ছবিটা? পঞ্চম প্রশ্ন, ভাড়াটে তোলার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়, টাকা ফেরতের ভিডিও পোস্ট করে অভিযোগ কুণাল ঘোষের। দুর্নীতি নিয়ে কঠোর বার্তার পর বিজেপি কর্মীদের এবার খোলা চিঠি দিয়েছেন রাজ্য সভাপতি, কিন্তু কাজের কাজ কি আদৌ হচ্ছে? তবে শুরুতেই দেখাবো সাংসদ পদ খারিজ ইস্যুতে বিপদ কি বাড়ল তৃণমূল ত্যাগী 20 জন সাংসদের। কেন এই কথা বলছি দেখুন। ভবিষ্যৎ অন্ধকার এবং ঘোর অনিশ্চিত। আমাদের হয়ে ওনাকে তো ওকালতি করতে কেউ ওকালতনামা সই করেনি। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর হঠাৎই বিদ্রোহ, বিজেপির সঙ্গে মেলামেশা শুরু। তারপর এনসিপিআই নামে একটা অচেনা অখ্যাত দলের সঙ্গে মিশে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন। প্রধানমন্ত্রীর সঙ্গে এক সারিতে বসে বৈঠক, দেশের সর্বোচ্চ প্রশাসনিক প্রধানের সঙ্গে ব্রেকফাস্ট, গালগল্প। দিন ভালোই কাটছিল এনসিপিআই সাংসদদের। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি, খুবই ভালো হলো। It was very nice. It is very very memorable. हमारे जो 20 सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है। দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট তো কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে লাঞ্চ। দেশের স্বার্থে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণার পর তৃণমূলের বিদ্রোহী লোকসভার সাংসদরা সুখে আহ্লাদেই দিন কাটাচ্ছিলেন। মাঝে মধ্যে কালীঘাট তৃণমূল তাদের সাংসদ পদ খারিজের জন্য লোকসভা স্পিকারের কাছে আবেদন জানাচ্ছিলেন ঠিকই, কিন্তু তাতে এতদিন বিশেষ কোনো প্রভাব পড়েনি এনসিপিআই সাংসদদের ওপর। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এনসিপিআই এর 20 জন সাংসদকেই নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। তাদের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। এরপর কি হবে? সাংসদ পদ থাকবে না খারিজ হবে? কি সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট? আম ছালা দুই যাবার জোগাড় হবে না তো? ওদের ওই কখনো ব্রেকফাস্টে ডাকলো, এইসব করে স্তোক বাক্য দিয়ে ধরে রাখা হয়েছে। কত ধানে কত চাল ওরা বুঝতে পারবেন। সুপ্রিম কোর্ট যখন আমাদের কাছে কিছু তথ্য চাইবে তখন আমাদের তথ্য দেওয়া হবে। তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সঙ্গে সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকুলি ঘোষ দস্তিদারদের শোকজ করছে লোকসভার সচিবালয়। 7 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। I think the speaker was waiting for the Supreme Court to move so that it can also move. The speaker can also move. But they are saying that they are 2/3 and they are qualified. They cannot be expelled. But 2/3 will become zero soon. How, sir? Because this is all unconstitutional. They will be thrown out. কিন্তু এবার কি হবে তৃণমূলের বিদ্রোহী লোকসভার সাংসদদের? ঘর ভেঙে নতুন ঘর এখনো তৈরি হয়নি। ভাড়া বাড়ি থেকেও এবার উচ্ছেদ হতে হবে না তো? কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, জোসেফ হেলার বেঁচে থাকলে হয়তো আরেকটা ক্যাচ 22 লিখে ফেলতেন, কিংবা আব্বাস উদ্দিন থাকলে বলতেন ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এনসিপিআইয়ের 20 জন সাংসদের এখন ঠিক সেই রকম অবস্থা। আপনাদের মনে থাকবে 14ই জুন মানে আজ থেকে ঠিক 73 দিন আগে এনসিপিআইতে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূলের লোকসভার 20 জন বিদ্রোহী সাংসদ। একেবারে খোলাখুলি এনডিএকে সমর্থন। এনডিএর বৈঠকে একেবারে প্রথমের সারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট, ফটো সেশন, গল্পগাছা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক, মধ্যাহ্নভোজন কি নয়। বঙ্গ রাজনীতিতে প্রবল গুজব ছিল যে 21শে জুলাইয়ের পরে নাকি সরাসরি বিজেপিতেই তারা যোগ দেবেন এবং একটি মন্ত্রিত্বও পেতে পারেন, কিন্তু সে তো দূরের কথা। 73 দিন পরেও তারা আজ অবধি আলাদা ব্লক হিসেবেই স্বীকৃতি পাননি। এই প্রেক্ষিতে গতকাল সুপ্রিম কোর্ট তাদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ করল, আর তারপরই লোকসভার সচিবালয় থেকে 7 দিনের মধ্যে তাদের জবাব চাওয়া হলো। এটা যদি অশনি সংকেতের প্রথম অধ্যায় হয়, দ্বিতীয় অধ্যায়টা তাহলে শিবসেনা 2 গোষ্ঠীর মধ্যের মামলাতে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির একটা পর্যবেক্ষণ। মাননীয় বিচারপতি বাগচি যেখানে বললেন যে পরিষদীয় বা সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তই শেষ কথা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই মুহূর্তে এনসিপিআইয়ের 20 জন সাংসদের কি শাখের কলাতের হাল, নাকি না ঘরকা না ঘাটকা? বিশ্বনাথ চক্রবর্তী কি বলে? সুমনদা, গতকাল যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায় চূড়ান্ত নিশ্চয়ই নয়, তাতে কিন্তু অনেকগুলো অভিঘাত আমি দেখতে পাচ্ছি। এবং প্রথম যেটা, সেটা হলো যে কাকলি ঘোষদস্তিরা কার্যত নিশ্চিন্তে ছিলেন যে আমরা খুব শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর সাথে প্রাতরাশ করছি, মিষ্টান্ন খাচ্ছি, তাদের কিন্তু এই মুহূর্তে যদি বলেন রাতের ঘুম কেড়ে নেওয়ার মতন অবস্থা। এনসিপিআইয়ের অবস্থাটা অনেকটাই না ঘরকা না ঘাটকা। কেন এই কথাটা বলছি? তার কারণ এনসিপিআইয়ের 3 জন সাংসদ ইতিমধ্যেই তারা বিজেপির সাথে যুক্ত হতে চাইছেন না বলে দিয়েছেন, এবং এরা মূলত মুসলিম সাংসদ, কারণ তারা জানে যে সংখ্যালঘু মুসলিম এলাকার থেকে জিতে যদি আসতে হয় আবারও বা দায়বদ্ধ থাকতে হয়, তাহলে বিজেপির সাথে জয়েন করলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। ফলে এই মুহূর্তে কিন্তু 2/3 মেজরিটির এই দাবিটাও কাকলি ঘোষদস্তিরা করতে পারছেন না। তাহলে সেই অবস্থাতে সুপ্রিম কোর্টে পরবর্তী সময় যখন এই নিয়ে হবে, শুনানি হবে, তখন তারা কিভাবে প্রমাণ করবেন নিজেদের যে সংখ্যা 2/3 মেজরিটি তাদের সাথে আছে? 3 জন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি সাংসদ, তাদের অবস্থার যে বদল ঘটেছে তার পরবর্তী পর্যায়ে কিন্তু পরিষ্কার যে 2/3 মেজরিটি কাকলি ঘোষদস্তিদার রচনা বন্দ্যোপাধ্যায়দের নেই। এই অবস্থায় কিন্তু তাদের দুশ্চিন্তা কয়েক গুণ বাড়ালো, কারণ না বিজেপিতে সরাসরি যেতে পারবে, এনসিপিআই যেতে পারবে কিনা, অর্থাৎ তাদের জয়েনিংটাই, তাদের মার্চটাই লিগালি চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, যে দেখুন ইতিমধ্যেই কাকলি ঘোষদস্তিদার থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় এদের জনগণের কাছে কিন্তু হিউমিলিটেড হয়েছে। তারা হয়তো দলবদল করে বেঁচে গেছেন, কিন্তু দল বদল করে বিজেপি শিবিরে বেঁচে গেছেন, পাতরাস করেছেন, সবই মানলাম, কিন্তু মানুষের চোখে তারা ইতিমধ্যেই কিন্তু অনেকটাই নিচে নেমে গেছেন। মানুষ কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছে না যে আমরা যাকে ভোট দিয়ে জেতালাম তারা আমার রায়টাকে বাজারে বিক্রি করছে বিজেপির কাছে বা এনডিএর শিবিরের কোনো একটা ছোট অনামী দলের কাছে। এটা সাধারণভাবে মানুষ মেনে নিতে পারছে না। এমনকি তৃণমূল বিরোধী মানুষ তারাও কিন্তু এই পুরো ঘটনাটা মানতে পারেনি। বিজেপি ছোট্ট উদাহরণ দিই, জগদীপ বাসুনিয়াকে সস্ত্রীক শিফট করতে হয়েছে রাতের অন্ধকারে, পালিয়ে যেতে হয়েছে। ফলে সাধারণ মানুষের কালকে সুপ্রিম কোর্টের রায় আসার পরে সাধারণ মানুষের কাছেও কিন্তু তাদের গ্রহণযোগ্যতা, কাকলি ঘোষদস্তিদারদের গ্রহণযোগ্যতা আরও নিচে নামবে। কারণ সুপ্রিম কোর্ট জিনিসটাকে যে খুব বেশি ওনাদের পক্ষে এই মুহূর্তে অন্তত নিচ্ছে না, সেটা পরিষ্কার। দ্বিতীয় যে বিষয়টা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 মাস আগে কিন্তু স্পিকারের সচিবালয়ে বা স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন। এটা অনেকে মনে করে নিয়েছিল কাকলি ঘোষদস্তিদারদের শিবিরে যে চিঠি যাই দেখ না কেন বাবা কিছুই হবে না, কিন্তু কোর্ট যে ইতিমধ্যেই ইন্টারভেনশন করবে আমার মনে হয় না কাকলি ঘোষদস্তিরা ভাবতে পেরেছেন। সুমনদা, আমি আপনাকে বলছি যে একটা পর্যায় পর্যন্ত মনে করা হতো যে অ্যান্টি ডিফেকশন আইনে চূড়ান্ত রায়টা এবং স্যাংটিটিটা লেজিসলেচারের কাছে থাকবে, স্পিকারের কাছে থাকবে। কিন্তু আমাদের দেশে একের পর এক ঘটনার কনটেক্সটে সুপ্রিম কোর্ট কিন্তু 2020 সালে মণিপুরের যে ঘটনার কনটেক্সটে মণিপুরের স্পিকারকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল 3 মাসের মধ্যে তোমাকে রায় দিতে হবে। আমাদের রাজ্যেও ঘটনাটা একটা আপনি জানেন যে
মুকুল রায়কে তার পদ নিয়ে, তার বিধায়ক পদে পরিবর্তনকে নিয়ে সুপ্রিম মানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। হাইকোর্ট তার মানে পরিষ্কার তার এই অবস্থান বদলের কনটেক্সটে তার দল বদলটাকে অবৈধ ঘোষণা করে দিয়ে তার সদস্যপদ খারিজ করে দিয়েছিল, যদিও সুপ্রিম কোর্ট পরবর্তী সময় স্টে অর্ডার দেয়, ফাইনাল অবস্থান কিছু নয়। কিন্তু কোর্ট কিন্তু চুপ করে থাকছে না। কোর্ট পরিষ্কার এই যে দল বিরোধী আইনকে অপব্যবহার করে রাজনৈতিকভাবে ব্যবহার করে যারা করছেন তাদের প্রতি যে কোর্ট নজর রাখছে এবং সময় সময় ডাইরেক্টিভ দিচ্ছে। নর্মালি সুপ্রিম কোর্ট বা আদালত সাধারণত আইন বিভাগে হস্তক্ষেপ করে না, এটাই রীতি, সংসদীয় ব্যবস্থা এটাই নিয়ম। কিন্তু সংসদকেও গরিমা রক্ষা করতে হবে, শাসক দলকেও গরিমা রক্ষা করতে হবে। যে কায়দায় এনসিপিআই গঠন করেছে বিজেপি, একেবারে মন্ত্রীর বাড়িতে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত, মানে প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে আবার সেটাকে রিঅ্যাফার্ম করা হচ্ছে। ফলে সব মিলে যেটা মনে করা আমরা দেখতে পাচ্ছি সুমনদা, যে খুব পরিষ্কার এর মধ্যে একটা অনৈতিক রাজনীতি আছে। এটা আপনি বলতেই পারেন যে বিজেপির জায়গা থেকে যেটা বারবার বলা হচ্ছে যে দেশ মানে আমাদের দেশের স্বার্থ গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থ মানে কি 2/3 মেজরিটি আমাদের মানে সংসদে চাই, সেই কারণে দল ভেঙে আমরা বিজেপিতে বা এনসিপিআইয়ের মতন জায়গায় যদি নিতে চাই, একের পর এক বিল পাস করতে পারবো। এক দেশ এক ভোট থেকে শুরু করে ডিলিমিটেশন থেকে শুরু করে মহিলা সংরক্ষণ বিল থাকতে পারবে। কিন্তু আমরা দুটো জায়গায় আরেকটা শুধু আপনার দর্শককে তুলে ধরতে চাই যে 1 সেপ্টেম্বর শিবসেনার একইভাবে শিবসেনাকেও ভাঙা হয়েছে, এবং ভাঙা হয়েছে শব্দটা ইউজ করলাম, আপনি লক্ষ্য করলেন। কারণ হলো নরেন্দ্র মোদী যে কোনো মূল্যে 2/3 মেজরিটিতে ঢুকতে চাইছে, পেতে চাইছে, সেই কারণে শিবসেনাকে যে কায়দায় ভাঙা হয়েছে, সেখানে যদি রায়টা একটু এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু আমি বলছি এই এন্টার 20 জনকে নেওয়ার প্রশ্নে সুমনদা নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের প্রশ্রয় ছাড়া তো এটা সম্ভব হয়নি, শিবসেনা ভাঙাও সম্ভব হয়নি বা এনসিপিআই গঠন করা সম্ভব হয়নি। তাহলে পরিষ্কার আমি কিন্তু বলছি ধাক্কাটা কিন্তু গিয়ে কেন্দ্রের সরকারের উপর পড়বে। বিশ্বনাথ চক্রবর্তী যে ধাক্কার কথা বলছেন একেবারে খুব স্পষ্ট। 1 সেপ্টেম্বর আপনারা প্রত্যেকে জানেন পরবর্তী শুনানি এই শিবসেনার বিদ্রোহী গোষ্ঠীর, এবং খুব স্পষ্ট করে গোটা দেশের নজর ওই মামলার ওপর। তার কারণ তার সরাসরি প্রভাব পড়বে এই 20 জন এনসিপিআই সাংসদদের ওপর। কিভাবে এই মামলার গতি প্রকৃতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে 1 সেপ্টেম্বরের আগে দ্রুত একবার দেখেন। I mean, how can you fight an election on one symbol and represent parliament in another symbol? Be a member of parliament of another party under another symbol? এই ম্যাটারটা তো বিচারাধীন, এবং কোনো কিছু যখন মাননীয় আদালতের জুরিসডিকশনে থাকে সেটা নিয়ে প্রথম কথা খুব বেশি বলা যায় না। কি হবে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ? বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবির পর যারা তার সঙ্গ ছেড়েছেন, এনসিপিআই এ যোগ দিয়েছেন, তাদের সাংসদ পদ থাকবে নাকি থাকবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিয়ে তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর দলত্যাগ বিরোধী আইনে এই 20 জন সাংসদের সদস্যপদ বাতিলের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন দিয়েছিলেন, তার প্রেক্ষিতে 20 জন বিদ্রোহী সাংসদকে নোটিশ পাঠিয়ে 7 দিনের মধ্যে জবাব চেয়েছে লোকসভার সচিবালয়ও। যার ফলে প্রশ্ন উঠেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করা তৃণমূলের এই বিদ্রোহী সাংসদদের এবার কি হবে? সাংসদ পদ খারিজ হবে নাকি বহাল থাকবে? Symbol is given by the party to you. You are only a representative of the party. You can't win an election without symbol, and yet you will be represented in parliament of a party which has no symbol, on which you did not get elected. If this is constitutional, then God save this country. অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন এবং স্বাভাবিকভাবে স্পিকারের কাছেও মনে হয় কোনো কাগজ মানে কোনো প্রশ্ন গেছে। তো স্পিকার লোকসভার যে প্রসিডিংস বা তার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে মাননীয় স্পিকার তার কর্তব্য পালন করছেন। এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের এই 20 জন সাংসদদের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে মহারাষ্ট্রের রাজনীতির ওপর। মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় তার ওপর। কয়েক মাস আগে উদ্ধব ঠাকরের দলের লোকসভার 6 জন সাংসদ বিজেপির শরিক একনাথ শিন্ডে শিবসেনায় যোগ দেন। 6 সাংসদের শিন্ডে সেনায় যোগ দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেন লোকসভা স্পিকার ওম বিড়লা। এর ফলে সংবিধানের 10ম তফসিলের দলত্যাগ বিরোধী আইনের অপব্যবহার হয়েছে বলে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সেই মামলায় পর্যবেক্ষণে বলেছিল, পরিষদীয় বা সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তই শেষ কথা। বিচারপতি জয়মাল্য বাগচি সেই মামলায় এও বলেছিলেন, বর্তমান আইনে যে কোনো রাজনৈতিক দলের হাতে তার পরিষদীয় দলের নিয়ন্ত্রণ থাকে। পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠরা সিদ্ধান্ত নিলেও রাজনৈতিক দলের সিদ্ধান্তই প্রাধান্য পাবে। 1 সেপ্টেম্বর এই মামলার শুনানি, যার উপর অনেকাংশে নির্ভর করছে 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদের ভবিষ্যৎ। খালি 2/3 অফ দি লেজিসলেচার, মানে 3 ভাগের 2 ভাগ যদি ডিফেক্ট করে, তাহলে কিন্তু এটা মার্জার বলে গণ্য করা হবে না। অ্যাজ পার দি লেটেস্ট জাজমেন্টস অফ দি সুপ্রিম কোর্ট, ইনক্লুডিং সুভাষ দেশাই জাজমেন্ট, সেটা হচ্ছে দি প্যারেন্ট পার্টি মাস্ট মার্জ অ্যালং উইথ দি 2/3। সেইটাকে এখন বর্তমানে মহারাষ্ট্রের যে ঘটনাটা হয়ে আছে অলরেডি শিবসেনাকে নিয়ে, সুপ্রিম কোর্টের কাছে সেটা পেন্ডিং। কমন সেন্সে বলে বেশি সংখ্যা যেদিকে আছে তাদের পাল্লাই ভারী। তো অবভিয়াসলি 80টা এমএলএর মধ্যে যখন 60 জন বিধায়ক একদিকে জড়ো হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং তারাও নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন, তো সেক্ষেত্রে অবভিয়াসলি তাদের দিকেই পাল্লা ভারী বেশি হবে। হঠাৎ করে দলবদল, রাজনৈতিক শত্রুকে হঠাৎই বন্ধু বলে কাছে টেনে নেওয়া, রাজনীতিতে এসব আকছাড় হয়। ঘোড়া কেনা বেচার ফলে সরকার গড়ে, সরকার পড়ে, কিন্তু একজনের প্রতীকে জিতে অন্যের শিবিরে চলে যাওয়া, এটা কি অনৈতিক নয়? ভোটারদের ধোঁকা দেওয়া নয়? এই বিতর্ক দীর্ঘদিনের। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ নয়, সেই 1992 সালে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল যে দলত্যাগ বিরোধী আইনে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও সেই সিদ্ধান্ত কিন্তু আদালতের পর্যালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু মাননীয় স্পিকার চাইলেও মাসের পর মাস কোনো সদস্যের সদস্যপদ খারিজের বিষয়ে তার সিদ্ধান্ত ঝুলিয়ে রাখতে পারবেন না, যেটা এ রাজ্যের বিধানসভায় আমার বলতেই হবে দুর্ভাগ্যবশত বহুবার আমরা দেখেছি। 2020 সালের জানুয়ারি মাসে কিংবদন্তি বিচারপতি RF নরিমানের নেতৃত্বাধীন বেঞ্চ একেবারে স্পষ্ট করে দিয়েছিল যে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া দলত্যাগ বিরোধী আইনে কোনো সদস্যদের বিরুদ্ধে সাংসদ পদ খারিজের আবেদন জমা পড়লে স্পিকারকে অবশ্যই সর্বোচ্চ 3 মাসের মধ্যে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতেই হবে। এখন এই পরিস্থিতিতে আমার পরের বক্তা বিজেপির প্রতিনিধি বলতেই পারেন যে এনসিপিআইয়ের অনিশ্চয়তা আমাদের কি, এনসিপিআই সাংসদদের সদস্যপদ থাকলো কি গেল তাতে আমাদের কি। কিন্তু বিজেপি এই মুহূর্তে আর সেই কথা বলতে পারবে না। তার কারণ, প্রথমত এনসিপিআই সাংসদরা বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে, যিনি পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার পেছনে অন্যতম মূল কারিগর, এবং এই বৈঠক একদিন নয়, বহুদিন হয়েছে। দ্বিতীয়ত, এনসিপিআই আনুষ্ঠানিকভাবে এনডিএর সদস্য হয়েছে এবং প্রত্যেকটা এনডিএর বৈঠকে প্রথমের সারিতে থাকে। প্রত্যেকটা ওই মঙ্গল মিলন বৈঠকে এনসিপিআই সাংসদদের উজ্জ্বল উপস্থিতি থাকে। এবং তৃতীয়ত, মাননীয় স্পিকার ওই এনসিপিআই ব্লককে সামনে বসার জায়গা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পেছনে ঠেলে দিয়ে। অতএব এনসিপিআই দুর্ভাগ্যের দায়, যদি পরিস্থিতি অবশ্য সেই দিকে যায়, যার সম্ভাবনাও রয়েছে, বিজেপিকেও নিতে হবে। সায়ন্তন বসু কি মানবেন? দেখুন, এর আগে তো দল ভাঙেনি এমন নয়, বহুবার ভেঙেছে। ভারতীয় রাজনীতি সাক্ষী আছে। দেশের সরকার ভেঙেছে, বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকার ভেঙে চন্দ্রশেখর নতুন দল করেছেন, দীর্ঘ সময় ধরে এটা হয়েছে। প্রথমবার হলো এমন নয়। সুপ্রিম কোর্টের কিছু অবজারভেশন এসছে, বিশ্বনাথ দা রায়ের কথা বলছিলেন, রায় দেননি, অবজারভেশন দিয়েছেন, পর্যবেক্ষণ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস যেটা ছিল ভোটের পরে ভেঙে গেছে, 20 জন এমপি বেরিয়ে গেছেন। আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় বোধহয় 62 কি 63 জন বিধায়ক বেরিয়ে আলাদা দল করেছেন, আর এখানেও তারা এনসিপিআই বলে আলাদা সাংসদ বানিয়ে করেছেন। ভারতবর্ষের পার্লামেন্টে তারা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, পুরোটা বলুন, তারা আপনাদের সমর্থন করেছে। আমি বলছি তো, তারা এনডিএকে সমর্থন করছেন। সমর্থন এর আগে তৃণমূল কংগ্রেস একটা সময় বিজেপিকে করত। অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে তারা আমাদের মাঝের 6 মাস 1 বছর বাদ দিলে বাকি 4.5 বছর তারা আমাদের সমর্থন দিয়েছিল। কিন্তু এই যে এরা যে তৃণমূল কংগ্রেসের থেকে ভেঙে যে অংশ এসছে, তারাও সমর্থন দিচ্ছে। এনডিএতে তারা রয়েছে। যদি দেখা যায়
যে মাননীয় স্পিকার তাদের সদস্যপদ খারিজ করলেন, বা যেটা এখন কবে জাজমেন্ট আসবে আমি জানি না, সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দিল তাতে খারিজ হলো, তাতে তো এমন কিছু হবে না যে এই সরকার পড়ে যাবে। কারণ 4ঠা মের আগে এদের সমর্থন বিজেপি সরকারের কাছে ছিল না, 4ঠা মের পরে। কিন্তু আমি বলছি যদি ধরুন আপনি শব্দটা বললেন, আমি শব্দটা এখনো বলিনি, যে যদি খারিজ হয়, আমি বলছি সেই ব্যর্থতার দায় বিজেপির গায়ে আসবে না। আমি বলছি পরপর বৈঠক শুধু নয়, তারা স্পিকারের কাছে দেখা করতে যাচ্ছেন ভূপেন্দ্র যাদবকে সঙ্গে নিয়ে। আমি বলছি এ তো ওতপ্রোতভাবে আপনাদের সঙ্গে জড়িত। যারা সমর্থন করেছেন তারা যেমন এখানে বৈঠক করছেন, তেমন কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে জেপি নাড্ডাজির সঙ্গে শ্রী সৌগত রায়ও বৈঠক করেছেন। এতে কোনো দোষের নেই, মিটিং করতে পারেন, বৈঠক করতে পারেন, আলোচনা করতে পারেন, নিজেদের দাবি দেওয়া প্লেস করতে পারেন, সরকারকে সমর্থনের বার্তাও দিতে পারেন। তারা এনডিএর সদস্য আছেন, এনডিএর সমর্থক আছেন। এতে যে লক্ষ্যে আপনারা তাদের নিয়েছেন 2/3, সেই টার্গেট তো আরো দূরে চলে যাবে। কোনো দূরে যাবে না। যে যদি বাই ইলেকশন হয় সেখানে বিজেপি বা যেটা আপনারা মহারাষ্ট্রে বলছেন সেখানে বিজেপি বা তার এনডিএর দল জিতে আসবে। 20টা যদি এখানে হয়, মহারাষ্ট্রে 6টা যদি হয়, 26টা সিটে আমরা জিতবো। আচ্ছা, বাই ইলেকশন হলে এদেরকেই টিকিট দেবেন? সেটা তো পার্টি সিদ্ধান্ত নেবে, সেটা তো এবিপি আনন্দ স্টুডিওতে বলতে পারবো না। আমি এটুকু বলতে পারি, এনডিএর যারা প্রতিনিধি নির্বাচন করবেন তারা জিতবেন, জনগণের মাধ্যমে আমরা নতুন করে জিতে আসবো। ঠিক, আমি বলছি সায়ন্তনবাবুকে আমি থামালাম, আবার ওনার কাছে যাব, কিন্তু পার্টির সিদ্ধান্ত এমনিতে দেখুন সকাল অবধি, এমনকি দুপুর অবধি, কেউ বলতে পারেন বিকেল অবধিও পার্টির সিদ্ধান্ত ছিল যে এই পুরো ভোটে, যেটা সম্ভবত নভেম্বর মাসে হবে, 15ই ডিসেম্বরের মধ্যে যা মিটে যাবে, কলকাতা এবং হাওড়ার পুরো ভোটে পার্টির সিদ্ধান্ত ছিল কোট আন কোট যে বিজেপি একা লড়াই করবে। একেবারে সরাসরি কলকাতা পুরো ভোটের প্রধান দায়িত্ব যাকে পার্টি দিয়েছেন সেই সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি এবং অবশ্যই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে বিজেপি পুরো ভোটে একা লড়তে চলেছে। যদিও এই অনুষ্ঠান যেই মুহূর্তে শুরু করছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা টেলিফোনিক সাক্ষাৎকারে এবিপি আনন্দকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এনসিপিআই বিজেপির শরিক হিসেবে পুরো ভোটে লড়বে। নিঃসন্দেহে আজকের দিনে সব থেকে বড় খবর এটাই। কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব পার্টির সিদ্ধান্ত, কোট আন কোট সায়ন্তন বসু, পার্টির সিদ্ধান্ত একা লড়বে বিজেপি আসন্ন পুরো ভোটে। কে বলছেন? কলকাতার প্রধান দায়িত্বপ্রাপ্ত নেতা সুকান্ত মজুমদার। দেখি একবার। এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি। ওরা যা করছে, ওরা তো গুন্ডামি করে চালাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গুন্ডামির হুমকি দিচ্ছেন, বারবার থ্রেট করছেন। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার বিজেপির নজরে কলকাতা পুরসভা। সোমবারই কলকাতা পুরসভার ভোটের জন্য কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। আসন্ন পুরো ভোটে বিজেপি যে একা লড়াই করবে মঙ্গলবারই তা জানিয়ে দিলেন তিনি। বর্তমানে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 209টি করার প্রস্তাব দেওয়া হয়েছে। ভোটের আগেই কত আসনে ভোটে জিতবে বিজেপি তার পূর্বাভাসও করছেন সুকান্ত মজুমদার। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে, আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। এখনো যা পরিস্থিতি, এখনো মানুষ কেন্দ্রের বিজেপির নীতি আর রাজ্যের বিজেপি সরকারকে দেখে নিয়েছে। আমরা কনফিডেন্ট কলকাতা পুরো ভোট তৃণমূল কংগ্রেস বোর্ড ধরে রাখবে। আমাদের নতুন মেয়র শপথ গ্রহণ করবেন। পুরো ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঋতব্রত তৃণমূল। আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। 209টা ওয়ার্ড হচ্ছে এটা জানি। গতকাল মিটিং ছিল, অল পার্টি মিটিং, সেখানে আমরা সকলেই একটা দাবি তুলেছিলাম, বুথ নাম্বারগুলো, পার্ট নাম্বারগুলো না দিলে কোন ওয়ার্ড নতুন করে এই ডিলিমিটেশনে পরে কি হচ্ছে এটা জানাটা অত্যন্ত জরুরি। আমরা প্রস্তুত। কিছুদিন আগে হঠাৎ ঠিক হয়ে গেল, সরকার ঠিক করে ফেললো কটা ওয়ার্ড হবে। ভোটার সংখ্যার পরিপ্রেক্ষিতেও এই ডিলিমিটেশন, সেটা কি যথাযথ, সেটা কি নৈতিক? গণতান্ত্রিক মনোভাবে মানুষ তার মত দিতে চায়, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা যেন রক্ষিত হয়, এটা
নির্বাচন কমিশনের দায়িত্ব। হাওড়া পুরসভার নির্বাচনের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এই অনুষ্ঠান শুরুর মুহূর্তে আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে কথা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি বলছেন কোট আনকোট, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর একদিন প্রাথমিকভাবে কথা হয়েছে, আমরা শরিক দল হিসেবেই একসঙ্গে লড়াই করব, নির্বাচনে এই পর্যন্ত কথা হয়ে আছে। কি প্রেক্ষিতে এক্স্যাক্টলি সুদীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন দেখাবো। এই উত্তর কলকাতাতে এতদিন পর্যন্ত 60টি ওয়ার্ড, এই 60টি ওয়ার্ডের মধ্যে আমরা জিতেছিলাম 54টি ওয়ার্ডে, বাকি 6টি বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ছিল। স্বভাবতই তৃণমূল তখন ছিল, এখন আমরা তৃণমূলে নেই, এনসিপিআই দলের সঙ্গে আমরা এনডিএ তে যুক্ত হয়েছি। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর একদিন প্রাথমিকভাবে যেটা কথা হয়েছে তাতে আমরা শরিক দল হিসাবেই একসঙ্গে লড়াই করব, এই নির্বাচনে এই পর্যন্ত কথা হয়ে আছে। কারণ এনডিএতে এনসিপিআই এখন দ্বিতীয় বৃহত্তম দল। আমাদের নিচে আছেন চন্দ্রবাবু নাইডু, তারও নিচে আছেন নীতিশ কুমার। সুতরাং লোকসভাতে সংসদীয় দল হিসাবে এই যে এনডিএ দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আমাদের নিশ্চয়ই যথেষ্ট গুরুত্ব বিজেপি দিচ্ছে, এবং আমি সে কারণে এই সিদ্ধান্তই নিতে চলছি, বা আমরা সকলে বসে নেব যে এই নির্বাচনে এনডিএ শরিক দল হিসাবেই আমরা যে আসনে উপযুক্ত জয়ী হতে পারবো, জয়ের সম্ভাবনা বেশি, যেখানে যে প্রার্থীর বেশি, যে দলের বেশি, তারাই সেখানে প্রার্থী দিই, এর পটভূমিতেই আলোচনা শুরু করবো। আবার বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লজিক খুব পরিষ্কার যে এনসিপিআই এখন এনডিএ দ্বিতীয় বৃহত্তম দল। মুখ্যমন্ত্রীর সঙ্গে একেবারে কথা হয়েছে, কোট করছেন যে প্রাথমিকভাবে কথা হয়েছে শরিক দল হিসেবে একসঙ্গে, অর্থাৎ বিজেপির সঙ্গে এনসিপিআই লড়াই করবে, এই অবধি কথা হয়ে আছে। কিন্তু কথা হচ্ছে যে সেটা কি সুকান্ত মজুমদার জানতেন না? পার্টির সিদ্ধান্ত কি শান্তনবাবু? পার্টির সিদ্ধান্ত পরিষ্কার, যেটা আমাদের নেতা সুকান্ত মজুমদার বলেছেন। হ্যাঁ, তিনি তো কলকাতা কর্পোরেশনের municipal দায়িত্বে আছেন, একদম প্রধান দায়িত্ব। যে পার্টির কোনো জোটের প্রশ্ন এখানে নেই। মুখ্যমন্ত্রীকে কোট করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তো বলছেন না যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় কি কথা হয়েছে আমরা জানি না। এবার আমি এখানে একটা বিষয় বলি, যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কিন্তু সেটাকে উড়িয়ে দেবো না। আচ্ছা, এই বিধানসভা ভোটে 2026-এর বিধানসভা ভোটে এনডিএর জোট, এনডিএর যারা শরিক দল, তাদের অনেকেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে। জনতা দল ইউনাইটেডেরও প্রার্থী ছিল এইখানে, বিজেপির সঙ্গে আসন সমঝোতা হয়নি, তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এনসিপিআইও করতে পারে। আজকের দিনে আমাদের কলকাতা কর্পোরেশন নির্বাচনের যিনি দায়িত্বে আছেন, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ডক্টর সুকান্ত মজুমদার যা বলেছেন সেটাই পার্টির সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কিছু বলা হয়নি, কিন্তু আমি পরে হয়তো বলবেন, এটা তো এই মুহূর্তে এবিপি আনন্দ ব্রেক করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়দের দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। 26 সালের বিধানসভা নির্বাচনে জনতা দল ইউনাইটেডেরও পশ্চিমবঙ্গের অনেকগুলো আসনে লড়েছিলেন। না শুনুন না, দেখুন এখানে কিন্তু আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, মানে ও যত সহজভাবে বললো। শুভেন্দু অধিকারী রাজনীতিটা জানেন, এবং কলকাতা কর্পোরেশনের এলাকার জনবিন্যাসটা ওনার কাছে খুব দিনের আলোর মতন পরিষ্কার। এবং তৃতীয়টা যোগ করুন যে এনসিপিআই নিয়ে যাবতীয় সিদ্ধান্ত কিন্তু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী স্তরেই হচ্ছে, ফলে আমি একেবারে দিল্লি থেকে মানে এমন না। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন নবান্নে, একদম। ফলে একটা সম্পর্ক আছে, এবং যতবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবেও সুদীপ দা বলে সম্বোধন করেছেন এবং অত্যন্ত যত্ন সহকারে সম্বোধন করেছেন। ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় একেবারে মিথ্যে কথা বলছেন এরকম আমি বলতে পারবো না সুমনদা। ফলে অনেকগুলো গ্রাউন্ড আছে। এইবার কেন আমার মতে যে পুরনো ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনাকে বলি, 63 নম্বর ওয়ার্ড, 54 নম্বর ওয়ার্ড, 78 নম্বর ওয়ার্ড, 79 নম্বর ওয়ার্ড, 81 নম্বর ওয়ার্ড, এরকম
বহু ওয়ার্ড আছে, প্রায় 50টার মতন ওয়ার্ড আছে কলকাতা কর্পোরেশনে, যেখানে সংখ্যালঘু মুসলমানরা আছেন, যেখানে বিজেপি দাঁড়ালে কোনো ভোট নেই, তার ভোট নেই, এটা বাস্তব। যেমন হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপির বাস্তবতা, যে সেখানে তারা মানে ঢেলে ভোট পেয়েছে। আবার মুসলিম এলাকাগুলোতে, যেমন রিতেশ একদিন রাগ করে বলল আমি 4 নম্বর ওয়ার্ডে কোনো ফর্ম দিব না, কারণ 4 নম্বর ওয়ার্ড থেকে ও কোনো ভোট পায়নি, সেই কারণে এই কথাটা ওর রাগে বলেছে। ফলে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী যদি একটা চাল হিসাবে, রাজনৈতিক চাল হিসাবে নেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ায়, তাহলে সংখ্যালঘু মুসলিম ভোটটা যদি কোথাও স্প্লিট করবে, কোথাও তারা যদি জেতে, বামেরা তো জিতবে না, কংগ্রেস তো জিতবে না। বেশ 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 এই সম্ভাবনা শিল্প রাজনীতি একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। শান্তনু, মুখ্যমন্ত্রীর যতক্ষণ না এ ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশ আসবে পার্টির কার্যকর্তা হিসেবে, বা আপনাদের কাছেও কোনো খবর আসবে, ততক্ষণ তো আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথাটা বেদবাক্য বলে ধরতে পারি না। রাজনীতির সম্ভাবনা শিল্প, সম্ভাবনা নিয়ে তুমি আলোচনা করনি। দেখুন, সম্ভাবনা যতই থাকুক, আজকের দিনে ওনারা আমাদের এনডিএ অ্যালায়েন্সের মধ্যে আছেন, কিন্তু বিজেপির তো কোনো প্রয়োজন নেই অ্যালায়েন্স করার। তুমি একটা যুক্তি দিচ্ছ, সুদীপ বন্দ্যোপাধ্যায় আরেকটা। আচ্ছা, বেশ 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 সুকান্ত মজুমদার, এই গোটা অংশটা যার বক্তব্য দিয়ে আমি শুরু করলাম, এই মুহূর্তে টেলিফোনে আমি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুকান্তদা, আমি জানতে চাইবো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কোট আনকোট বলছি, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর একদিন প্রাথমিকভাবে কথা হয়েছে, আমরা শরিক দল হিসেবে একসঙ্গে লড়াই করব, নির্বাচন এই পর্যন্ত কথা হয়ে আছে। এই বিষয়ে আপনি কি কিছু জানেন? আপনি তো সকালে বলেছেন যে আসন্ন পুরো ভোটে বিজেপি একাই লড়াই করবে। হ্যাঁ, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আবার ধরার চেষ্টা করব, কারণ সুকান্তবাবু বক্তব্যের পর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই মুহূর্তে, এই অনুষ্ঠান শুরুর মুহূর্তে এসেছেন, সুতরাং পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। এবার আমি আজ মূল বিষয়ে ফিরি, আবার নিঃসন্দেহে সুকান্তবাবুকে ধরতে পারলে আবার টেলিফোনে তার মতামত জানার চেষ্টা করব। এখন দেখুন, এই পরিস্থিতিতে কালীঘাট তৃণমূলের নেতৃত্বের মুখে হাসি কি চওড়া হলো? বিশেষ করে এনসিপিআইয়ের সঙ্গে যে জিনিসটা চলছে, একটা অনিশ্চয়তা, একটা কোথাও জিজ্ঞাসার চিহ্ন, এটা তো আছে। কালীঘাট তৃণমূল এতে খুশি হলো কিনা? দেখুন, উত্তরটা হ্যাঁ, এবং একই সঙ্গে না। হ্যাঁ কেন সেটা আগে বলি। দলের টিকিটে জিতে যারা ফলাফল দেখে দল ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলান, তাদের অনিশ্চয়তা এবং দুর্ভাবনা দেখে তৃণমূলের সাধারণভাবে খুশিতে উচ্ছ্বসিত হওয়াটাই তো স্বাভাবিক। কালীঘাটে নেত্রীর বাড়ির সামনে আগামীকাল সকালে যদি দেখা যায় যে এদের কয়েকজন লাইন দিয়েছেন, তাতেও কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। এখন দল তাদের ফেরত নেবেন কিনা, বা তাদের রুখতে অনির্বাণদের কেউ কেউ আবার চৌকাঠে শুয়ে পড়বেন কিনা, সেটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু এই পরিস্থিতির একটা সম্পূর্ণ উল্টো দিকও আছে, যেটাকে ওই নায়ের অংশ আমরা বলতে পারি। ধরুন, ঠিক যেভাবে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ তৃণমূল থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন, এবং 3.5 ঘন্টার মধ্যে বিজেপির প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা হলো, অনেকটা সেই ফর্মুলাতে লোকসভার বিদ্রোহী সাংসদরা পদত্যাগ করলেন, আবার তাদের কেন্দ্রে ভোট ঘোষণা হলো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, বিজেপি তাদেরই আবার টিকিট দিল। অনির্বাণের কাছে আমার প্রশ্ন থাকবে যে নির্বাচনে তৃণমূলের ভরাডিবির মাত্র কয়েক মাসের মধ্যে আবার শক্তি সঞ্চয় করে উল্টো দিকে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে এই 20 জনের বিজেপির টিকিটে দিল্লি যাত্রা বা সংসদ যাত্রা কি আটকানোর জায়গায় এই মুহূর্তে, আজকের দিনে দাঁড়িয়ে, বা ভোট যখন হবে, তৃণমূল কংগ্রেস কি পৌঁছেছে? দেখুন, ভোট যদি হয় এবং ভোট যেদিন হবে সেদিন আমরাই জিতবো, কিন্তু গণনা কেন্দ্রে কি হবে এইটা আমি বলতে পারছি না। কারণ আমি আসবো, কিন্তু দ্রুত একবার সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুকান্তদা, আপনি ঘোষণা করেছিলেন যে একেবারে পুরো ভোটে বিজেপি একাই লড়বে। সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ধরুন আধ ঘন্টা আগে আমাদের জানিয়েছেন, কোট আনকোট, আমার সঙ্গে প্রাথমিকভাবে যেটা কথা হয়েছে মুখ্যমন্ত্রীর, তাতে শরিক দল হিসেবে একসঙ্গে আমরা লড়াই করব, নির্বাচনে এই পর্যন্ত কথা হয়ে আছে। আপনি এই বিষয়ে কিছু জানেন? দেখুন, আমি আমার প্রেস কনফারেন্সটাকে আর একটু ভালো করে দেখতে বলছি। আমি বলেছি, তখনও যে কথা বলেছি, এখনো সেই কথা বলছি যে এখনো পর্যন্ত আমার কাছে যে ইনফরমেশন আছে সেই অনুসারে কোনো জোটের কথা বা জোটের সম্ভাবনা ইনফরমেশন আমার কাছে নেই। এবার স্বাভাবিকভাবে পরবর্তী সময় যদি দল অন্যরকম সিদ্ধান্ত নেয়, সেই দলের সিদ্ধান্ত অনুসারে হবে। এটা তো কোনো একজন ব্যক্তির সিদ্ধান্ত হয় না। আমাদের দল আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, মাননীয় রাজ্য সভাপতি আছেন,
আমি আমাদের রাজ্য সভাপতির কথাটাকেই কোট করেছি। মাননীয় রাজ্য সভাপতি বলেছেন যে আমরা পশ্চিমবঙ্গে এককভাবে ক্ষমতায় এসেছি, আমরা একা লড়াই করেছি। এবার পরবর্তী সময় যদি দল সিদ্ধান্ত নেয় যে কারোর সাথে লড়বে, সেক্ষেত্রে দল সিদ্ধান্ত নেবে। ফেয়ার এনাফ সুকান্ত দা, আমি বলছি যে এর আগে আমরা শ্রমিক ভট্টাচার্য দলের রাজ্য সভাপতিকেও বলতে শুনেছি যে এই আসন্ন পুরভোটে বিজেপি একাই লড়বে। আপনি আজকে বলেছেন যে বিজেপি একাই লড়বে, এখনো পর্যন্ত একেবারে মন দিয়েই আপনার প্রেস কনফারেন্স শুনেছি আমরা। এইখানে প্রশ্ন ওঠে যে বহু রাজ্যে বা বহু নির্বাচন তো এনডিএ গতভাবেও লড়াই করে, সেইখানে যে শরিক দলের কোনো স্কোপ কি এই মুহূর্তে আছে? তার কারণ আমরা কথা বলছি আগস্ট মাসে এবং সম্ভবত আমার খুব ভুল না হলে তারিখ তো ঘোষণা হয়নি, কিন্তু নভেম্বর মাসে এই কলকাতা বা হাওড়ার পুরভোটের কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে শরিকদের সঙ্গে লড়বেন নাকি আপনার আগের বক্তব্য যে একেবারে বিজেপি একাই লড়বে? এই নিয়ে সাধারণ মানুষের তো কৌতূহল আছেই। দেখুন সুমনবাবু, আপনি অভিজ্ঞ একজন সাংবাদিক, আপনি জানেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হচ্ছে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী। তো স্বাভাবিকভাবে আপনার প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং ঠিক, কিন্তু ভুল জায়গায় করছেন। আপনাদের এনাদের দুজনের সাথে এই বিষয়ে যদি আপনি ফোন করেন, সব থেকে আপ টু ডেট আপনি ইনফরমেশন পাবেন। আমার কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ইনফরমেশন নেই। হ্যাঁ, এটা একটু পাসিং দ্য বাক হয়ে গেল না? তার কারণ আপনি মূল দায়িত্বপ্রাপ্ত। বিজেপি স্ট্রাকচার আমরা যদি দেখি, এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইনচার্জ অফ ইলেকশন, তো এই ধরনের সিদ্ধান্তে তো আপনিও মানে অত্যন্ত বড় শরিক। আমি মানছি যে পার্টি এরকম ব্যক্তির সিদ্ধান্ত একক সিদ্ধান্তে হয় না, একেবারে সম্মিলিত সিদ্ধান্ত হয়। কিন্তু মানে আপনি কি এই বিষয়ে এখনো কিছু জানেন? দেখুন, আমি ওটাই বলছি, আমার দায়িত্ব হচ্ছে ইলেকশন ইনচার্জ হিসেবে পার্টির ইলেকশন, এই যে ইলেকশনটাকে সেটাকে পরিচালনা করা, ঠিক, এবং তার পরিচালনার মধ্যে এই ইলেকশন পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ লড়াই কিভাবে হবে, কিভাবে করতে হবে, কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত অর্থাৎ এটা লাস্ট মুভমেন্টে আসবে, শেষের দিকে আসবে যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয় পার্টির যে নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বের প্রয়োজন হলে, এক্ষেত্রে যেহেতু লোকাল নির্বাচন, তো সেক্ষেত্রে রাজ্য সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী সবার সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে আমার কাছে এর থেকে বেশি কিছু ইনফরমেশন নেই। একদম। সুকান্ত দা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। পুরো বিষয়টা সুকান্ত মজুমদার বলছেন যে ভবিষ্যতে সিদ্ধান্ত কি হবে এই মুহূর্তে তার কাছে, পাশাপাশি কিন্তু এটাও খুব অর্থহীন ভাষায় বলে দিলেন যে এই মুহূর্তে ইনফরমেশন নেই। আমি দেখুন, যে কোনো ইন্টারপ্রিটার আমাকে বদলে যদি এখানে অন্য কেউ থাকতো একই কথা বলতো। সুকান্ত কিন্তু ডিনাই করলো না, অর্থাৎ মানে গেম ইজ ওপেন একদম। এবং তার মধ্যে উনি পরিষ্কার বললেন যে এই সিদ্ধান্তগুলো এখনো হয়নি, সিদ্ধান্তগুলো হতে পারে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় মানে একটা প্রাথমিক আলোচনা হয়েছে, তিনিও কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি করেছেন। সুদীপও যেমন সম্ভাবনার জায়গা তৈরি করছেন, ইনিও কিন্তু ডিনাই করছেন না, সম্ভাবনার জায়গা ওপেনই রাখছেন। তাহলে মার্চ যে একটা মানে রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, সেই জায়গার থেকে মুসলিম এলাকাগুলোতে এনসিপিআই যদি ক্যান্ডিডেট দেয়, অবাক হওয়ার কিচ্ছু নেই। একদম। এবং পাশাপাশি নিঃসন্দেহে বিজেপি অন্যদের জন্য দরজা খুলছে কিনা, একেবারে সোজা কথায় বলি, সেটা হচ্ছে তৃণমূলের বহু নেতাই কিন্তু এই অপেক্ষায়, মানে যাদের নিঃসন্দেহে ভোটের পরাজয়ের পর যারা কালীঘাটের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে, তাদেরও কিন্তু একেবারে তীক্ষ্ণ নজর, একটু কাব্যি করে বললে বলা যায় সেন দৃষ্টি আছে এই ইস্যুটার প্রতি, যে বিজেপির সঙ্গে বিজেপি তাদের দরজা খুলছে কিনা। এবং এই এতগুলো 209টা কাউন্সিলরের প্রয়োজন, 209টা ওয়ার্ড হলে 209 জন প্রার্থী, তার মধ্যে বিজেপি অন্যদের জন্য দরজা খুলছে কিনা, এই দিকে নিঃসন্দেহে অনেকের নজর থাকবে। যাই হোক, অনির্বাণকে থামিয়েছিলাম। হ্যাঁ, এই তো একটা মানে তুমি মানবে যে একটা বড় ধরনের ডেভেলপমেন্ট। না, এটা আমার আপনার উপরে একটু রাগ হচ্ছে। সুকান্তবাবুর মতোরা ভদ্রলোককে এরকমভাবে বিব্রত করবার কি মানে? আপনিও জানতেন, বিশ্বনাথদাও জানতেন, সায়ন্তনদা জানে, আমিও জানি যে ওনার হাতে কিছুই নেই। ও নামকা বাস্তে ইনচার্জ, উনি কি পলিসি মেকার? এই যে যার কথা বললেন রাজ্য সভাপতির ঘাড়ে তো দিলেন। শ্রমিক ভট্টাচার্য নিজেও কি সিদ্ধান্ত নেওয়ার অধিকারী?
অধিকারী সেই অর্থে একজনই, যিনি শুভেন্দু অধিকারী এবং তার মাথার ওপর যারা রয়েছেন। এখানে পুরো ভোটে এনসিপিআই দাঁড়াবে কিনা, পঞ্চায়েত ভোটে এনসিপিআই দাঁড়াবে কিনা, এই সিদ্ধান্ত কি আদৌ শ্রমিক ভট্টাচার্য লেভেলে নেওয়া হয়, এ তো আমরা খুব ভালো করে জানি। আমি দেখুন, তাও তো অনির্বাণ, দেখো তোমাদের সময় বলা হতো একটা পোস্ট, বিজেপি দিল্লি ধরলে অন্তত গোটা 6 পোস্ট আমরা আছে। অস্বীকারই করছি না যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কোনো আপত্তি নেই। শুভেন্দু অধিকারী তারই তো ল্যাম্প পোস্ট ছিলেন, তারই ল্যাম্প পোস্ট হয়ে আজকে সিএম এর পোস্ট অব্দি পৌঁছেছেন। তারপরও নিজে পোস্ট হতে পারলেন না, কারণ তাকেও অমিত শাহ নরেন্দ্র মোদীর ডিকটাট মেনে চলতে হয়। আর বাকিদের কথা ছেড়েই দিন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জাতীয় দলে এটা তো স্বাভাবিক, মানে বুঝলাম স্বাভাবিক, কিন্তু আত্মসম্মান বোধ না থাকাটা কি স্বাভাবিক? একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সৌম্য বসে আছে, ওকে জিজ্ঞেস করো। না না, আমি সৌম্যদাকে এখন বলবো না, একই জিনিস। না এখন সৌম্যদাকে বললে আমাদের অসুবিধা আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যেভাবে আপনার সামনে অসহায় আত্মসমর্পণ করলেন, ভদ্রলোক সুকান্তবাবু, যে কারণে আপনার সামনে আত্মসমর্পণ করে কোনো লাজলজ্জা অবধি নেই। এই যে একটা ইনচার্জ হয়েছে ইলেকশনের, তার এইটুকু তার জানা নেই যে আধ ঘন্টা আগে তার বলা কথা অলরেডি উড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবং বিশ্বনাথদা বলছিলেন সম্ভাবনা খোলা, ওরা খোলা পোলা না, ও সিদ্ধান্ত হয়ে গেছে। দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আপনি আমাকে শেষ একটা ছবি দেখান যেখানে সুকান্ত মজুমদার গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। একই দলের নেতা তো, কাকে কতটা গুরুত্ব দেয়, কাকে পকেটের রুমাল আর কাকে পায়ের জুতো মনে করে, এটা তো বোঝাই তো যায়। আমি সায়ন্তনের উত্তরে আসবো, কিন্তু তার আগে আপনাদের বলে রাখি যে এই নতুন ডেভেলপমেন্টে যারা রাজনীতি ফলো করেন, অন্তত এবিপি আনন্দের চোখ রাখেন, তারা জানেন যে পরবর্তী প্রতিক্রিয়া আমার কি হতে পারে। মানে আমি বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি বলেন শরিক হিসেবে তিনি লড়বেন আসন্ন পুরো ভোটে, সবার আগে কার প্রতিক্রিয়ার জন্য আপনারা উদ্গ্রীব হয়ে বসে আছেন? অবশ্যই তাপস রায়, রাজ্যের শিল্পমন্ত্রী। আমি সেই চেষ্টাও করব, সরাসরি তাপসদার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব, কিন্তু তার আগে সায়ন্তন বসুর উত্তর। না দেখুন, যেটা ভাই অনির্বাণ বলছে না যে এই সম্মান, আত্মসম্মান, তৃণমূল কংগ্রেসে কার কার কি সম্মান ছিল সে তো আমরা জানি। তৃণমূল কংগ্রেসের যদি সম্মানের কথা বলতে হয় তাহলে তো মহাভারত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী কাকে কি ভাষায়, বয়সের দিশা না দেখে কাকে কি বলতেন, কিভাবে বলতেন। কাউকে বলেছিলেন তৎকালীন একজন ক্যাবিনেটের মন্ত্রীকে জনগণের সামনে যে মাথায় কি গোবর পোড়া, এ কথাও আমরা জানি। কাজে দয়া করে আর এই সম্মান আত্মসম্মানে যাবেন না। আর ভারতীয় জনতা পার্টি অনেক বড় দল, শুভেন্দু অধিকারী আমাদের এখানকার নেতা, তার নেতৃত্বে, সুদক্ষ নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার চলছে। পৌরসভা নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সভাপতি এবং তার সমান গুরুত্ব, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা মুখ্যমন্ত্রীর মুখে বসানো চলবে না, আমার এটা বক্তব্য। মুখ্যমন্ত্রী বলুন, আমরা উনি কোট করেছেন, নিজে কোট করেছেন বলে। এবার দ্বিতীয় কথা আমার দ্বিতীয় যেটা কথা, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস পাড়ার দোকান, ভারতীয় জনতা পার্টি অনেক বড় দল, সারা দেশে তার অস্তিত্ব আছে এবং অনেক পুরনো দল, যে ছোট থেকে বড় হয়ে দেশে সরকার তৈরি করেছে। প্রথমবার নয়, এবার শুধু তৃতীয়বার নয়, এর আগেও অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার তৈরি করেছে। এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মিটিং প্রভৃতি বলছেন, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় তো এনারা শরিক ছিলেন, সেই সময় থেকে তারা মন্ত্রী ছিলেন পর্যন্ত, অনেক দিনের এমপি, অনেক দিনের সাংসদ। বিজেপি যখন, তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়, তখন প্রথমবারের সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি হয়েছিলেন বিজেপির সাপোর্টে। ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না। সেই সময় থেকে তারপরে একটা ফেজ বলি, আপনারও মনে আছে, আমারও মনে আছে, তারপরে তৃণমূলে গভীর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তৃণমূল নেত্রী মনে করতে থাকেন যে তার সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্ব, নেমলি অটল বিহারী বাজপেয়ী এবং আদবানির এত ঘনিষ্ঠ সম্পর্ক যে পার্টির লাইনের বাইরে গিয়ে সুদীপদা বিজেপিতে চলে যাচ্ছেন এবং মন্ত্রী হচ্ছেন। প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে পরিষ্কার, আমার চোখের সামনে ভাসে, অরুণ জেটলির সঙ্গে সম্পর্ক করে ও কেন্দ্রে মন্ত্রী হতে চায়, প্রকাশ্যে বলেছিলেন সেই সময়ের বিরোধী নেত্রী। ঠিক, কাজেই পুরনো সম্পর্ক ছিল ব্যক্তিগত লেভেলে। আজকে কিন্তু রাজ্যের শিল্পমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাপস রায়। আমি সরাসরি তাপসদার কাছে চলে যাব। তাপসদার, ডেভেলপমেন্ট আমি জানি না তুমি জানো কি না, খুব স্পষ্ট বলি, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য আগে, তারপর আজকে একেবারে যিনি, এবং তুমিও তার সঙ্গে সেই টিমে আছো, সুকান্ত মজুমদার স্পষ্ট ঘোষণা করেন যে বিজেপি আসন্ন পুর
পুরো ভোটে একা লড়তে চলেছে। এই অনুষ্ঠান যখন শুরু করছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায়কে বলেছেন যে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রাথমিকভাবে কথা হয়েছে যে শরিক দল হিসেবে একসঙ্গে আমরা লড়াই করব, অর্থাৎ এনসিপিআই বিজেপির সঙ্গে শরিক দল হিসেবে পুরো ভোটে লড়বে। এই নিয়ে তোমার প্রতিক্রিয়া তাপসদা? না, আমি আসলে এই সুদীপের কথায় কোনো প্রতিক্রিয়া কেন আমার কাছে চাও, আমার দিতে খুব বিরক্ত লাগে। আর এখন সুদীপের হয়েছে কি, কতক্ষণ কথা বলল প্রধানমন্ত্রীর সঙ্গে ঘড়ি ধরে, কতক্ষণ বলল অমিত শাহর সঙ্গে, কতক্ষণ নাতির বৈশী মুখ্যমন্ত্রীর সঙ্গে। এখন এই সমস্ত বলে ওকে পলিটিক্সে ভেসে থাকতে হচ্ছে, এর বেশি আর আমি কিছু বলতে চাই। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে এই যদি মানে সত্যি হয়, মানে আমি ধরে নিচ্ছি যে তাহলে তো একসঙ্গে তুমি হচ্ছ শিল্পমন্ত্রী শুধু নয়, নির্বাচনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত একেবারে কোর টিমের সদস্য। আমি বলছি একসঙ্গে তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে তোমায় দেখা যাবে, প্রচার করতে হবে একসঙ্গে। সেটা তোমরা অপেক্ষা করো না, তোমাদের এত তাড়াহুড়ো কিসে সুমন? তোমরা একটু অপেক্ষা করো না, দেখো না। মানে কি বলছো? তুমি বলছো যে সেই ছবি দেখার জন্য অপেক্ষা করব, যে বিজেপি সমর্থিত এনসিপিআই প্রার্থী অমুককে বিপুল ভোটে জয়ী করুন, অপেক্ষা করো। আচ্ছা, না তারপর উইথ আ ভেরি সিরিয়াস নোট, আমি বলছি এই রকম কোনো শরিকের সঙ্গে কোনো কথা হচ্ছে বা একসঙ্গে লড়ার এই কোনো, আমি প্রকাশ্যে নয়, কিন্তু আমি বলছি যে দলের মধ্যে এরকম কোনো আলোচনা তোমার কানে এসেছে? ওখানে মিটিং করব, আমি মিটিং করব এবং পদযাত্রা করব। আচ্ছা আচ্ছা, তাপসদা আমি বলছি এই রকম কোনো একসঙ্গে লড়ার সম্ভাবনার কথা নেতা হিসেবে বা এই নির্বাচনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত হিসেবে তোমার কি কানে এসেছে? আমি বিজেপির কর্মী, আমি বিজেপির কর্মী, আমায় দল যেমনটি চালাবে আমি তেমনটি চলব। আমি দলের ঊর্ধ্বে নয়, নিজেকে কখনো কোনোদিন সেটা ভাবিও নি, আজও ভাবছি না, আগামী দিনেও ভাববো না। আমায় দল যখন যখন যে দায়িত্ব দিয়েছে আমি সেটাকে সুচারুরূপে পালন করেছি, আগামী দিনেও পালন করব। দল যে গাইডলাইন দেবে আমাকে, আমি সেটাই। বেশ। তাপসদা, দলের অনুগত কর্মী তাপস রায়কে, যিনি একই সঙ্গে এত বছরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন নেতা, আমার শেষ প্রশ্ন থাকবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় এই যে মানে শরিক হিসেবে লড়াই, এই বিষয়ে তার যুক্তিটা, তার কারণ হচ্ছে তিনি বলছেন এনডিএতে এনসিপিআই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দল, সুতরাং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে শরিক হিসেবে একসঙ্গে লড়াই করব। তার যুক্তি যে সেকেন্ড লার্জেস্ট পার্টি এখন এনডিএর হচ্ছে আমরা, মানে এনসিপিআই। আমি জানি না কখন কি বলে, কখন কি করে, আমি জানি না, দেখতে থাকো। আবার কদিন পরে আবারও যেন কিছু উল্টো এর বিপরীত কিছু না বলে বসে। হ্যাঁ, সুতরাং এটার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এবং সেটাও সকলে জানে। আর কলকাতা উত্তরের মানুষ বিশেষ করে তারা জানে যে গত 24-এর নির্বাচনে সুদীপ এবং তার ওই গুন্ডসরা, পুলিশ এবং গুন্ডা যৌথভাবে, আমি প্রার্থী ছিলাম আমার ওপরে এবং আমার সহকর্মীদের ওপরে 60টি ওয়ার্ডে কি তারা করেছিল, সেটাও নিশ্চয়ই তোমারও অজানা নয় সুমন, তোমাদেরও অজানা নয়, তোমারও অজানা নয়, আমার দলের কারুরও অজানা নয়। এবং আমি যে কলকাতা উত্তর থেকে বিজেপির প্রার্থী ছিলাম, সেটাও আমাদের প্রেসিডেন্ট, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, মানে আমাদের মোদিজি এবং অমিত শাহজি, তা এদেরই তো এদের সকলের মানে ইচ্ছাতেই আমি বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছিলাম। আর সেই সময় মমতা গত 7 দিন, মানে নির্বাচনের আগে যে লাস্ট 7 days কিভাবে পুলিশ এবং কর্মীদের নিয়ে আমার প্রচারে, এমনকি অন দ্য ডে অফ পোলও কী করেছিল না করেছিল, সেটা কিন্তু কলকাতা উত্তরের বিজেপি কর্মীদের এবং সাধারণ মানুষের কারুরই অজানা নয়। তাহলে তাপসদা, অনুগত কর্মী হিসেবে যদি নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজি নির্দেশ হয় বা পার্টির সিদ্ধান্ত হয়, তাহলে অনুগত কর্মী তাপস রায় কিছু বলবে না, কিন্তু ব্যক্তিগতভাবে যদি তোমার মতামত চাওয়া হয় যে এনসিপিআইয়ের সঙ্গে যাওয়া উচিত কি না বিজেপির এই পুরো ভোটে, সেখানে তোমার মত কি থাকবে?
এনসিপি এর সঙ্গে যাওয়া উচিত, সুদীপের সঙ্গে যাওয়া উচিত নয়। এটা তাপসদা হয়, মানে আমি বলছি যে অন্যতম প্রধান মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায় এইভাবে, মানে আমি বলছি এটা সম্ভব। আমি জাস্ট হ্যাঁ আমার দল যা করবে আমি তাতে টো করব। আর প্রধানমন্ত্রী আমার শুধু নেতা নন, আজকে যেটাই করছি, যা করছি, সেটাই কিন্তু প্রধানমন্ত্রীকে দেখে এবং প্রতিদিন ওনাকে দেখি, ওনার বক্তব্য শুনি আর ইম্পেটাস পাই। আর অমিত শাহজি আমাদের সকলের নেতা, তার নির্দেশ মতন তিনি যেমনভাবে আমাদের নিয়ে বসে বলে গেছিলেন কয়েকদিন আগে একটা মিটিংয়ে, সেরকমই চলছি। আমার অন্য কাউকে নিয়ে কোনো সমস্যা নেই, এনসিপিআই নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে কথাগুলো আমি এখানে বললাম, ঠিক একই কথা আমি আমার রাজ্য সভাপতি, আমার মুখ্যমন্ত্রী, আমার প্রিয় প্রধানমন্ত্রী এবং প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একই কথা আমি বলবো। তাপসদা, শেষ প্রশ্ন, যদি তোমায় বলা হয় যে বৃহত্তর স্বার্থে, এনসিপিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তো সম্ভব নয়, বৃহত্তর স্বার্থে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একই, মানে সহযোদ্ধা হিসেবে একই লড়াইতে মেনে নেবে বৃহত্তর স্বার্থে? সেটা সুমন আবার আমার প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিক, আমার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নির্দেশ দিক, আর আমি বিজেপির জন্যে নিয়োজিত প্রাণ। সুতরাং দল এবং দেশের স্বার্থে সব কিছুতে আমি রাজি। অনেক ধন্যবাদ তাপসদা। রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, বিশেষ করে তাকে ধন্যবাদ যে এই রকম একটা, যখন একটা বড় খবর আসছে, তার প্রতিক্রিয়া সরাসরি আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। হ্যাঁ, নিঃসন্দেহে কাকে থামিয়েছিলাম, এই দুজনকে। দেখুন, এখানে একটা আমার মনে পড়লো, তাপসদা আগেও বলেছেন, আপনাদের স্টুডিওতে বলেছেন যে ইডি পাঠিয়েছিল আমার বাড়িতে সুদীপ। হ্যাঁ, এই স্টুডিওতে এখানে বসে সেই ইডি নিয়ন্ত্রণ এখনো সম্ভবত সুদীপ বাবুর কাছেই আছে। এবার ধরুন তাপসদা আজকে আপনাকে যে বাইটটা দিল, আবার যদি ওনার বাড়িতে ইডি চলে যায়, তখন উনি অভিযোগটা ঠিক কার কাছে করতে যাবেন? সুদীপ বাবুর কাছে না নরেন্দ্র মোদীর কাছে? কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে তাপস রায়ের মিটিংয়ের কোনো ছবি আমরা আজ অব্দি দেখিনি, মানে 1-to-1। সুদীপ বাবুর কিন্তু একাধিক দেখতে পাচ্ছি, এরপরে সম্ভবত আবার দেখতে পাবো। কিন্তু সুমনদা, এই যে মামলা নিয়ে আপনার প্রতিবেদনটা শুরু হলো, খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, দেখুন 52nd অ্যামেন্ডমেন্ট আমাদের কনস্টিটিউশনের মাধ্যমে 10th শিডিউল যেটা তৈরি হয়, অ্যান্টি ডিফেকশন ল, অনেকেরা বলার চেষ্টা করেন যে 2/3 অফ দ্য লেজিসলেটিভ টিম বা লেজিসলেটিভ গ্রুপ গেলেই নাকি মার্জার সদস্যিদ্ধ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ এই 10th শিডিউলে প্যারাগ্রাফ নাম্বার 4-এ স্পষ্টভাবে লেখা, মার্জার হ্যাজ টু বি অফ দ্য পলিটিক্যাল পার্টি। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের রায় যদি তার অবজারভেশনকে মেনেই অ্যাকর্ডিংলি রায় চলে আসে, এই যাবতীয় সম্ভাবনা কিন্তু ওখানেই ঘেঁটে ঘণ্ট পাকিয়ে যাবে। তখন কে কার তখন হয়ে দাঁড়াবে, কোথায় এনসিপিআই, কোথায় সুদীপ, কেউ তখন কিচ্ছু থাকবে না, পড়ে থাকবে সজলদার বলা সাইকেল চোর। আচ্ছা, এইখান থেকে আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, ওই সংখ্যাগরিষ্ঠের ওই পুরনো অঙ্কটা, তাতেও 3 জন সাংসদ তারা যদি বিজেপির সঙ্গে যেতে নারাজ হন, গড়রাজি হন, তাহলে অঙ্কটা কি থাকছে? আমার পরের প্রতিবেদনে সেইটা দেখিয়ে আমি প্রসূনদার কাছে আসবো। দেখুন, তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ যারা কালীঘাট ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করছেন, আগামী দিনে তাদের সাংসদ পদ থাকবে না খারিজ হবে, এই নিয়ে এখন জোর জল্পনা। এই প্রশ্ন বারবার উঠছে, এনডিএকে সমর্থনের পরিবর্তে কি সরাসরি বিজেপিতেই যোগদান করতে পারেন এই বিদ্রোহী 20 জন সাংসদ? কিন্তু এই পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার 3 সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। কারণ সাম্প্রতিক অতীতে তারা বারবার বেসুরো গেয়েছেন, এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। কখনো তারা এনডিএর বৈঠক বয়কট করেছেন, আবার কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রেকফাস্ট সেরেছেন, কিন্তু তার সঙ্গে আবার বাঁকা কথাও বলেছেন। যেখানে দেখবো আমার কমিউনিটির স্বার্থ বিঘ্নিত হচ্ছে, আমার মুর্শিদাবাদের কোনো সমস্যা হচ্ছে, বাংলার মাইনরিটি কমিউনিটির কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা ইস্যুভিত্তিক তার বিরোধিতা করব। যদি তৃণমূলের বিদ্রোহী সাংসদরা বিজেপিতে যোগ দিতে চায়ও, তাহলে কিন্তু কাটা হয়ে দাঁড়াতে পারেন এই 3 মুসলিম সাংসদ।
লোকসভায় তৃণমূলের মোট সদস্য সংখ্যা ছিল 29। তার মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুলের মৃত্যুর পর সংখ্যাটা হয় 28। রাজ্যে পালাবদলের পর 20 জন তৃণমূল সাংসদ যোগ দেন এনসিপিআইতে। দলত্যাগ বিরোধী আইনে যাতে না পড়তে হয় তার জন্য বিজেপিতে যোগ দিতে এনসিপিআই সাংসদদের প্রয়োজন 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 19 জন সাংসদ। কিন্তু মুর্শিদাবাদে 3 সংখ্যালঘু সাংসদ যদি তাদের সঙ্গে না থাকেন সেক্ষেত্রে সংখ্যাটা হবে 17। কিছুই নেই, কিছুই নেই, ভবিষ্যৎ কিছু নেই। স্বাভাবিকভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তাদের নামের সামনে কি লাগাবে না পেছনে লাগাবে, মেকআপ করাবে না লিপস্টিক লাগাবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। এই বছরের 24শে এপ্রিল বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সংখ্যা ছিল 10। তার মধ্যে 7 জন বিজেপিতে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। কিন্তু এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদ বিজেপিতে যোগ দিতে না চাইলে এনসিপিআই নেতৃত্ব সমস্যায় পড়তে পারে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সুপ্রিম কোর্ট যদি এনসিপিআই সাংসদদের রক্তচাপ বাড়িয়ে দিয়ে থাকে তাহলে তার প্রেক্ষিতে কালীঘাট তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি আর কলকাতা হাইকোর্টের অবস্থান কি ঋতব্রত শিবিরের কপালেও চিন্তার ভাঁজ ফেলছে? গতকাল সুপ্রিম কোর্টে 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ করার পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সংসদ থেকে শুরু করলাম, এবার বিধানসভা। আবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শম্পা সরকার এবং মাননীয় বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ গত 18ই আগস্ট একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার যে সিদ্ধান্ত মাননীয় স্পিকার রথীন্দ্রনাথ বসু নিয়েছিলেন আপাতত সেটা অস্থায়ী হিসেবে ধরা হবে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অস্থায়ী বিরোধী দলনেতা। সুতরাং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিশ রোল আর কালাকাঁদ অবধি ঠিক আছে, কিন্তু বাংলা ফিল্মের ভাষায় মাছ, মিষ্টি অ্যান্ড মোর, সেই মোরটা হবে কি? সব মিলিয়ে দেখুন, তৃণমূলের প্রতীক থেকে তহবিলের অধিকার, আইনি লড়াই কিন্তু বহু জায়গায় চলছে, কিন্তু বেশ কিছু প্রশ্ন এখনও এই শিবিরের ওপর ঝুলছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় কি বলেন? দেখুন, প্রথমে বলবো যে এনসিপিআই এবং বিজেপির মধ্যে যে রসায়ন আছে এবং সেই রসায়ন নিয়ে বিভিন্ন রকম রিয়াকশান আমরা দেখতে পাচ্ছি। কখনো ইনচার্জ বলছেন যে না একলা চলরে, কখনো সুদীপদা বলছেন যে না কথা হয়ে গেছে, আমরা অ্যালায়েন্সে চলে যাব। এখন তারপরে যিনি ইনচার্জ আছেন তিনি প্রথমে স্টিক করলেন নিজের পয়েন্টে, তারপরে আবার একটু যখন পার্টি লাইন টো করার কথা বললেন, সেম অনারেবল মিনিস্টারও তাই। প্রথমে যতটা ঝাঁঝালো ছিলেন ততটা মনে হলো না পরের দিকে ঝাঁঝালো থাকলেন। মানে আলটিমেটলি সকলেই ওটা মানে মেনে নেবেন, যদি দল বলে মেনে নেবেন, গোছের একটা বিষয়। এবার এখানে কতগুলো মানে পপুলার মিসকনসেপশন তৈরি হয়। আমি খুব সিম্পলিফাইড ভার্সনটা বলছি। ইনসিডেন্টালি 5-man ডেলিগেশন যেটা ফুল বেঞ্চ অফ ইসিআইকে মিট করে টু এক্সপ্লেন দ্য লিগাল পয়েন্টস একদম বিধায়কদের পক্ষ থেকে, তার মধ্যে আমি একজন ছিলাম। মানে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে আপনারা যান একদম। তো সেইখানে কি আলোচনা হয়েছিল সেটা অবশ্যই বলবো না, কারণ সেটা তো ডেফিনেটলি একটা কোড অফ কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হয়। আমি আপনাকে শুধু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি রিভার্স অর্ডার থেকে দেখবেন জিনিসটাকে। ফার্স্ট অফ অল হচ্ছে সিম্বল অর্ডার, যেটা নিয়ে আলোচনা হয় না। সিম্বল অর্ডারের প্যারাগ্রাফ 15, সিম্বল অর্ডারের প্যারাগ্রাফ 15-এ ইসিআই যে বেঞ্চমার্ক অ্যাডপ্ট করে তাকে বলা হয় পার্টি কনস্টিটিউশন টেস্ট। যে আপনি যে সিম্বল ক্লেম করছেন সেই সিম্বল ক্লেম করার জন্য আপনার ফার্স্ট বেঞ্চমার্ক হচ্ছে পার্টি কনস্টিটিউশন আপনি অ্যাডহেয়ার করবেন কিনা। তো আমরা সাবস্ট্যান্সিয়াল প্রুফ দেখিয়েছি যে আমাদের যে ন্যাশনাল কনক্লেভ হয়েছে, যেখানে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ফরমেশন হয়েছে, পদাধিকারী নির্বাচন হয়েছে সব র্যাঙ্কের এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পর্যন্ত, ফলে পার্টি কনস্টিটিউশনের যে প্রভিশন আছে সেটা আমরা মেনটেন করেছি। অন দ্য আদার হ্যান্ড, আমি এই জিনিসটাকে এনসিপিআইয়ের সাথে একেবারেই কনফিউজ করা ঠিক হবে না। এনসিপিআই এ কী হয়েছে, ওখানে সাংসদরা একটা আমি এটা আসবো প্রসূনদা, তার আগে অনির্বাণের কাছে আমি বলছি এই ঠিক যে জায়গাটা প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন সিম্বল, আমি বলছি এই সিম্বল নিয়ে এই ওনারা মিট করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এলেন এবং
একদিন নয়, পরপর দুদিন বললেন যদি প্রতীক চলে যায় আমি নতুন প্রতীক এবং মানুষকে চেনাবো, কোনো অসুবিধা হবে না। তাহলে কি কালীঘাট তৃণমূল কোথাও ধরে নিয়েছে যে প্রতীকটা যাওয়ার সম্ভাবনা আছে? দেখুন, ইলেকশন কমিশন যে এখন বিজেপির শাখা সংগঠন, এ নিয়ে আর তো করার কোনো সন্দেহ নেই। যার ফলে ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মতে সেটা তাদের কাছে চলে যেতেও পারে, এটা আমরা ধরে নিতেই পারি, কিন্তু সেটা পরে কোর্টে আমরা চ্যালেঞ্জ করবো, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। একটা তথ্য দিই, প্রসূনবাবুরা কবে ইলেকশন কমিশনে গেছে, দেখুন 22শে জুন প্রথম ইলেকশন কমিশনের কাছে কমিউনিকেশন দেওয়া হয় যেরকম একটা সমস্যা হচ্ছে, তুমি নিষ্পত্তি করো। 6ই জুলাইয়ের মধ্যে দুপক্ষকে ইলেকশন কমিশন বলে তোমরা তোমাদের রিলেভেন্ট ডকুমেন্ট জমা দাও। 2 জুলাই ইলেকশন কমিশন এটা জানায় যে তোমরা জমাটা দাও। আমাদের 3জন মাননীয় সাংসদ কল্যাণদা, মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ 6ই জুলাই যাবতীয় রিলেভেন্ট ডকুমেন্ট ইলেকশন কমিশনকে দেয়। ইলেকশন কমিশন বলে তোমরা এর কপিগুলো আদার সাইডকে তোমরা পাঠাও যাতে তারাও অ্যাকর্ডিংলি উত্তর দিতে পারে। 6ই জুলাই টাইমটা এক্সটেন্ড হয় 15 দিন। এটা ওনারা দাবি করেন যে আবেদন করেন এক্সটেন্ড করুন, 15 দিন হয়, তার মধ্যে হয় না, আবার এক্সটেন্ড করার দাবি আবেদন করেন, আবার এক্সটেন্ড হয়, এবং 30শে জুলাই ইভেনচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে চিঠি লিখে বলেন যে আর কত টাইম দেবে, এবার নিষ্পত্তি করো। এখন অগাস্ট মাসের আজকে প্রায় শেষ হতে চললো, এই এতদিন পরে গিয়ে ওনারা ওখানে রিপ্রেজেন্টেশন জমা দিচ্ছে। আচ্ছা, যেখানটা ছিলাম আমি একদম সিম্পলিফাই করে বা ছোটো করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই সিম্বলের পক্ষে, সিম্বল কেন, ওয়াই ইট শুড কাম টু মি and come to us. এনসিপিআই এর ইস্যুটা সম্পূর্ণ আলাদা। কোথায় আপনি যদি বলেন, এনসিপিআই একটা পলিটিক্যাল পার্টি, যে আপনার 10 শিডিউলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে না, সেটা ফেয়ার না, ওটা তো আলাদা, কোনো সমস্যা। এখন আমরা ধরা যাক, আপনি হাইপোথেটিক্যালি, এটা তো ইসিআই সিদ্ধান্ত হবে, আমরা আমাদের প্রেস করেছি, আর এটা হচ্ছে ইন্টারনাল ডিসপুট আর পার্টি সুইচ ওভার, দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা বিষয় রয়েছে। ইভেন হাইকোর্টে যে মামলাটি চলেছে সেটা কী নিয়ে চলেছে, সেটাও কিন্তু ইন্টারনাল ডিসপুটকেই ফোকাস করেছে, যে হু শুড বি দ্য কনসিডারেড এলওপি। ঠিক, কিন্তু আমি বলছি এর থেকে আরেকটা, মানে খুব সিম্পলিফাইড একটা প্রশ্ন যদি করি, যে আপনি তো ভোটে লড়েছেন, বিপুল ভোটে জিতেছেন এবার, আমি বলছি যখন লড়েছেন তখন আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ এবং তার প্রচার, নাকি সিম্বলটা? দেখুন, আপনি প্রথমে যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে যে লিগ্যাল পজিশনটা, তারপরে আমি লিগ্যাল পজিশন তো হলো, আমি এইটা আমি এক লাইনে শেষ করে নিই। হ্যাঁ, হাইপোথেটিক্যালি ধরা যাক যে দুটো ইন্টারনাল ডিসপিউটের, দুটো এ আর বি এর মধ্যে এটা নিয়ে লড়াই চলছে। বেশ, বলা হচ্ছে যে এ হচ্ছে আসল, বি হচ্ছে তারা স্প্লিন্টার। অর ধরা যাক বি এর কাছে হাইপোথেটিক্যালি সিম্বলটা চলে এলো, তাহলে এ আসল থাকলো না, তাহলে কে কার হুইপ মানবে? তাহলে বি যেটা বলবে সেটা এ গ্রুপকে মানতে হবে। ফলে এইখানে সিচুয়েশনটা প্যারাডাইম শিফট আছে, এই সিচুয়েশনটা কখনোই এনসিপি এর সাথে কনগ্রুয়াস বা সমান নয়। কিন্তু হিসেবে আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি তৃণমূলের জোড়াফুল সিম্বল? এটা খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। প্রার্থী হিসাবে সবসময় সবটা মিলিয়েই একটা ইলেকশন হয়, আমি কোনোটাকেই ছোট করব না যে না এটা কম ছিল, ওটা বেশি ছিল। তার সাথে আরও যেটা যুক্ত হয় সেটা হচ্ছে যে প্রার্থীকেও তাকে পরিশ্রম করতে হবে, কারণ দেখুন সিম্বল থাকবে, আপনার মুখ থাকবে, ডেফিনেটলি তার এটা দিয়ে কোনো সমস্যা সন্দেহ নেই, যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করে। কিন্তু সেই প্রধান মুখ বলছেন যে 294টা আসনে আমি প্রার্থী, এটাও তো একটা ফ্যাক্টর। হ্যাঁ, সেটাই বলছি যে এখন সেখানে কি হয়েছে, ধরুন ঠিক যেভাবে নরেন্দ্র মোদী আসানসোলে দাঁড়িয়ে বলেছিলেন যে মুঝে সাংসদ মে বাবুল চাইয়ে, তার একটা ইম্প্যাক্ট থাকে। এবার কি হয়, এগুলো যিনি বলেন, যারা বলে, এটাও পলিটিক্সের একটা অঙ্গ, এটাকেও খুব মানে রিজেক্ট করাও যাবে না, অ্যাকসেপ্ট করা যাবে না। ওই উল্টো দিকে বলতে পারে যদি ওটা যে তাহলে এতগুলো জায়গাতে আপনি হেরে গেলেন, সেখানে তো আপনি মুখ ছিলেন, এটাও ভ্যালিড যুক্তি নয়। ঘটনা হচ্ছে যে পলিটিক্যাল রেটরিক পলিটিক্সে হবে, পলিটিক্সে আপনার সিম্বল, পার্টির সুপ্রিম কমান্ডারের মুখ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ থাকবে, সেখানে নিজের ব্যক্তিগত পরিশ্রম, চেষ্টা সব কিছু মিলিয়ে মিশিয়ে রেজাল্ট আসে, জনগণের পালস বুঝতে পারে ইম্পর্টেন্ট। আমি দ্রুত একবার পলিটিক্যাল রেটরিক্সের কথা হচ্ছে, আমি দ্রুত একবার এই দিল্লির ছায়া কলকাতায় কেন এবং ঠিক কিভাবে, একেবারে আমি প্রসূনদার সঙ্গে একমত যে এনসিপিআইয়ের কেস আর ঋতব্রত শিবিরের কেস আলাদা, ফেয়ার এনাফ, কিন্তু আমি বলছি তার ছায়া কলকাতায় পড়লো কি করে, কিভাবে, কোন অঙ্কে, দেখুন একবার। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা,
দেখছি ওদের। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় অরিজিনাল তৃণমূল কংগ্রেস, কল্যাণবাবু কি বললেন আর কি বললেন না তাতে আমার যায় আসে না। বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনকারী 20 জন সাংসদের সাংসদ পদ আগামী দিনে থাকবে নাকি থাকবে না তা নিয়ে জল্পনার মধ্যেই এবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ ঋতব্রত তৃণমূলকেও নিশানা করতে শুরু করেছে কালীঘাট তৃণমূল। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের কোন গ্রুপ জানি না, দেখছি বড় লোক না, শুভেন্দু চামচাগিরি করবে তো ওদের চামচাগিরি করা ছাড়িয়ে দেবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কখন কি বলে নিজের কথার উপর ঠিক থাকতে পারেন না। উনি বলেছিলেন যদি রক্তের সম্পর্ক ছাড়তে না চান আমি ওনার সঙ্গে নেই। উনি তো রক্তের সম্পর্ক ছাড়েননি, তাহলে উনি ওনার সঙ্গে আছেন কি না ওনাকে পরিষ্কার করে বলতে বলুন। রাজ্যে ভরাডুবির পর তৃণমূল এখন ছন্ন ছাড়া। বিধানসভায় এখন সংখ্যাগরিষ্ঠ ঋতব্রত তৃণমূল, সংখ্যালঘু কালীঘাট তৃণমূল। আসল তৃণমূল কারা? দলীয় প্রতীক কাদের হাতে থাকবে? তহবিলের অধিকার কাদের হাতে থাকবে? এই নিয়ে দুই তৃণমূলের লড়াই আদালত অবধি গড়িয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকলেও তা নিয়ে ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে কালীঘাট শিবিরের লড়াই চলছে। এখন তো ডবল নোটিশ খেয়ে বসে আছেন একজন রত্ন, একটা সুপ্রিম কোর্টের নোটিশ, একটা স্পিকারের নোটিশ। আমরা আছি, ছিলাম এবং থাকবো, আগামী দিনে কথা হবে। দিল্লিতে তৃণমূলের লড়াইয়ের ছাপ কি কলকাতাতেও দেখা যেতে পারে? সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, অবধারিতভাবে পরের প্রশ্নটা হবে যে এ রাজ্যে কংগ্রেস কি করবে। কালীঘাট তৃণমূলকে এইভাবে বিভিন্ন ভাগে ভাঙতে দেখে হাসবে আর হাততালি দেবে, নাকি বিজেপিকে রুখতে কালীঘাট তৃণমূলের সঙ্গে হাত মেলাবে, ঠিক যেমনটা 2001 সালে বা 2011 সালে কংগ্রেস করেছিল। তবে সেটা করতে গেলে অতীতকে কিঞ্চিত ভুলতে হবে। তার কারণ 2011 থেকে 2016 মধ্যে কংগ্রেসের প্রতীকে জেতা 11 জন বিধায়ককে তৃণমূল নির্দয়ভাবে ভাঙিয়ে নিয়েছিল। 2016 পরেও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। কিন্তু এত সব কিছুর পরেও 2024 লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিল কংগ্রেস হাইকমান্ড। এবারও কিন্তু লক্ষ্য করবেন বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরেও একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। তাহলে কি প্রদেশ কংগ্রেস ভাঙার যন্ত্রণা শুধুই প্রদেশ কংগ্রেসের, তাতে জাতীয় কংগ্রেসের কিছুই যায় আসে না? আচ্ছা, সৌম্য কি বলে? দেখুন সুমনদা, অনেক সব প্রশ্ন শুধু তাপসকে করবো, তোমায় করবো না। অনেকক্ষণ ধরে আপনারা এই এত তৃণমূল, আমি সত্যি বিশ্বাস করুন আমি না ভুলিয়ে গেছি কোন তৃণমূলকে নিয়ে বলবো। মানে কত রকম তৃণমূল, মানে মাধ্যমিকে এবার একদম শিওর প্রশ্নপত্র, তৃণমূল কয় প্রকার, ব্যাখ্যা সহ বিবরণ দাও, 10 নম্বর আসবেই, আপনি দেখে নেবেন। আরে কি কাকিনারা, আপনার এত আলোচনা বিজেপি একাই লড়বে, মানে সব ডায়ালগ একদম সব কাদের খান, এত ডায়ালগ শুনছি সব, মানে সে পুরনো কাদের খানের সব সিনেমা মনে পড়ে যাচ্ছে। রে বাপ রে বাপ, রাজনীতি প্রার্থী ঠিক করো, 209 জন প্রার্থী লাগবে। পার্টিকে নিয়ে যারা আপনারা ভাববেন না, সাফ হওয়া শুরু হয়ে গেছে বাংলায়। তৃণমূল বিজেপির ছবি যে আজকে দেখাচ্ছেন না 4 মাস ধরে, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, ভালো তৃণমূল। আচ্ছা, তৃণমূলটা যদি না হারতো, আপনি দুজন প্রসূনবাবু আর এর দুজনকে একসঙ্গে রাখতে পারতেন স্টুডিওতে, দুজন এখানে প্রতিনিধি। তৃণমূলটা যদি না হারতো, এই ভালো তৃণমূল দেখতে পেতেন, এই ঋতব্রত তৃণমূল দেখতে পেতেন। এই এনসিপিআই যাও তো, এনসিপিআইকে রোজ ডাকি, তারা আসেনি না। আচ্ছা, তো আপনি বলছেন একটু আগে বলছেন যে দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কথা বলছে, কিন্তু সিম্বল পায়নি এখনো, বলছে আমরা সঙ্গে লড়বো। তো লড়বে তো, পদ্মফুলে লড়বে, পদ্মফুল সিম্বলটা নিয়ে নেবে, এখনো তো সিম্বল পায়নি। আর আপনি এত আলাদা করেন কেন? আপনার উপর আমার ভীষণ রাগ। ওই তৃণমূল এনসিপিআই ইত্যাদি ইত্যাদি সব আলাদা, কেউ আলাদা নয়, সব হচ্ছে বিজেপি একাই লড়বে। বিজেপি এরা এক্সটেন্ডেড বিজেপি, মাস্ততো পিস্ততো ভাই, দেখতে অনেকটা একই রকম, তফাৎ কিচ্ছু নেই। আইসোমার দেখেছেন, ওই সব ওই রকম আর কি। পলিটিক্যালি এরা সব হচ্ছে মানে নো এফেক্ট, নো সাইড এফেক্ট, প্লাসিবো আছি। ওরা সব কিন্তু তোমার দলের মধ্যে তো সব আলাদা, প্রদেশের আবেগ একরকম, হাইকমান্ডের আবেগ একরকম। অধীর বাবুর আবেগ একরকম, প্রকাশ যোশীর আবেগ আরেকরকম। ভাই তুমি চুপ করো না, তোমাদের তুমি কালীঘাটে শুয়ে আছো কি? মুর্শিদাবাদে কি এটা তোমার দুদিন পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিন্দাবাদ করতে হবে, কাদের নিয়ে নাকি অধীর বাবুর সঙ্গে ঝামেলা বাকিতে। আচ্ছা, এটা হচ্ছে কথা বলতে গেলে এখনো এত লাজলজ্জাহীন হয়ে গেছে, মানে কি বলবো বলুন তো, আমার কিছু বলার নেই। এখন পলিটিক্যাল থেফট বলে রাজনীতিতে একটা কথা হয়, রাজনৈতিক চৌর্যবৃত্তি। জিতলো একজনের সিম্বলে, আমার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় 2000%
তফাৎ আছে। এখানে বসে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি নৈতিকতা নিয়ে অনেক আলোচনা করেছি, চুরি চৌর্যবৃত্তি। এই চৌর্যবৃত্তির প্রফেসররা, চুরির প্রফেসররা এখন বিজেপির রত্ন, বিজেপিতে গিয়ে এখন ডেপুটেশনে পড়াচ্ছে এই প্রফেসর। এরা তো সব তৃণমূলের প্রফেসর ছিল, এখন সব চলে গেছে বিজেপিতে। ডবল ইঞ্জিনের সরকার, পেছনে একটা কম্পার্টমেন্ট জুড়ে দিয়ে চোরেরা সব টিকিট না কেটে উঠে পড়েছে। যত বলছে যাও, টিচার ছিল, যত বলছে চলে যাও, স্কুলের শিক্ষক ছিল নাকি। দেখছেন, যখনই আমি তৃণমূলের বিরুদ্ধে কিছু বলছি, এনসিপি এর বিরুদ্ধে বলছি, ওদের রাগ হচ্ছে। আমরা যে ঠিক জায়গায় আছি, আমাদের রাগ হচ্ছে না, আমরা ঠিক জায়গায় আছি। 100 দিনের পশ্চিমবাংলায় আমাদের বলতে দাও ভাই প্লিজ। পশ্চিমবাংলায় এখন আলোচনার বিষয়বস্তু শুধু তৃণমূল। কটা তৃণমূল হলো, কটা বিজেপি নিল কিনা, পুরসভা লড়বে কিনা, পুরো পরিষেবা বন্ধ গত 4 মাস ধরে, কাউন্সিলররা রিজাইন করেছে। আজকে ভেক্টর কন্ট্রোল নিয়ে কোনো কাজ হচ্ছে না, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না গ্রামে। একটা বড় বৃষ্টিপাত হলে কোথায় জল জমে থাকবে কতদিন কেউ জানে না। মা লক্ষ্মীরা অন্নপূর্ণা পরিণত হয়ে গেছে, অন্নপূর্ণায় চলে গেছে, অথচ অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আলোচনা হচ্ছে না। গ্রামে একটা জায়গায় সরকারি কাজের টেন্ডার হচ্ছে না, আপনি জানেন? যে কোনো জায়গায় কাজ হচ্ছে না, যে পয়সা পাচ্ছে না, কন্ট্রাক্টররা কাজ করছে না পয়সা নিয়ে। আর এখানে আমরা শুধু দিন রাত ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, অমুক বিজেপি, তমুক বিজেপি, কে কার সঙ্গে গেল, ধান্দাবাজির একটা সীমা আছে। কিন্তু ভোট হচ্ছে, এতে তো তোমার খুশি হওয়ার কথা। না, হাওড়াতে তো বোধহয় 9 বছর কোনো ভোট হয়নি। 9 বছর ভোট হয়নি, তার জন্যই তো এই পরিবর্তন হয়েছিল। এই সরকারকে মানুষকে আনন্দ করে নিয়ে এসছে। তো মানুষ তো চেয়েছিল পরিবর্তন হোক, মানুষ আবার লক্ষ্মীর ভান্ডারে ফিরে যেতে চাইছে। এরা দায়িত্ব নিয়ে করছে সেটা। পশ্চিমবঙ্গে একটার পর একটা কাজ। আজকে ডবল ইঞ্জিনের সরকার, ডবল ইঞ্জিনের সরকারের চোরেদের তুমি তুলে নিয়ে তুমি ভাবছো নতুন করে করবে। পশ্চিমবাংলার সমস্ত ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে গেছে। আর শুধু বড় বড় গল্প হচ্ছে এখানে পশ্চিমবাংলায়, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। আচ্ছা বলুন তো আপনি একটা কথা আমাকে বলুন, এই যে তৃণমূলের আজকে বলছিলেন কত কথা এখানে সায়ন্তন বসে, সায়ন্তন আমাকে থামাতে পারে। সায়ন্তনের এখানে চুরির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলে, ভাইপো কালকে জেলে যাবে, পরশুদিন জেলে যাবে। ভাইপোর দুর্নীতি, যারা চোর তাদের নেতা তো ছিল ভাইপো। আজকে ভাইপো চোর, ভাইপো কি এখন তিহার জেলে বসে ঘন্টাখানেক সঙ্গে সুমন দেখছে? আমি জিজ্ঞাসা করতে চাই সুমনকে, তিহার জেলে টিভি আছে? তিহার জেলে কি টিভি আছে, দেখছে কি? আমার জিজ্ঞেস করতে চিদম্বরম ছিলেন বলে আমাকে জানিয়েছে সময়। উত্তর দিক, চিদম্বরম ছিলেন তো জানিয়েছে। হ্যাঁ, তো চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকা ঢুকেছিল সিবিআই। আজকে বলো কবার তোমার নেতাকে জিজ্ঞাসা করেছে? এই লোকটাকে জানেন, সিবিআই ইডি যখন যাচ্ছে এমপির বাড়িতে, বলছে তোমার অ্যাকাউন্ট আছে? বলছে নেই। কাকু বলছে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না। দেখুন স্মৃতি, আমি সায়ন্তন হঠাৎ একটা জিনিস মনে পড়লো। অনির্বাণ বলল যে চিদম্বরমকে যখন এইভাবে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল প্রতিবাদ করেছিল, ঠিক কথা। কিন্তু আমার মনে পড়লো মিডিয়ার মানে সংবাদ মাধ্যমের প্রেক্ষিতে আরেকটা মজার গল্প। সেটা হচ্ছে ঠিক তারপরে ওই রকম নাটকীয় অ্যারেস্টের পরে একটা যুক্তিতর্ক হয়েছিল। সেখানে কংগ্রেসের বোধহয় 2 জন বা 3 জন, খুব স্বাভাবিক, 3 জন বোধহয় চিদম্বরমের অ্যারেস্ট নিয়ে যুক্তিতর্ক। সেই কেন তৃণমূলের থেকে কংগ্রেসের বক্তা বেশি ডাকা হয়েছে, তাতে পাক্কা 2 মাস প্রেস কনফারেন্স করে এবিপি আনন্দ বয়কট করেছিল তৃণমূল কংগ্রেস। ভাবতে পারেন? আমার শুনে ভালো লাগলো যে অনির্বাণরা প্রতিবাদ করেছিল, কিন্তু কি না, কেন কংগ্রেস এখানে অস্তিত্বহীন সাইনবোর্ড হয়ে যাওয়া পার্টি, তাদের কেন 3 জনকে যুক্তিতর্কে ডাকা হয়েছে, মিডিয়া হাউস 1 নম্বর চ্যানেল ডেকেছে, এই অপরাধে প্রেস কনফারেন্স করে তৃণমূল কংগ্রেস এবিপি আনন্দে গেস্ট বয়কট করেছিল। কেন? যে কংগ্রেসকে কেন বেশি জায়গা দেওয়া হয়েছে। আরে তার কারণ চিদম্বরম হচ্ছে কংগ্রেসের নেতা এবং তিনি গ্রেফতার হয়েছেন, আর সেই নিয়ে যুক্তিতর্ক। অনেক কিছু মনে পড়ে যায়, বলতে শুরু করলে আজকে শেষ হবে না। হ্যাঁ, ওই 2 মাসের মধ্যে যারা যুক্তিতর্কে কংগ্রেসেরও এসেছিল, তাদের কেউ কেউ আবার তৃণমূলেও চলে গেছে। এটা তোমাদের এটাও ঠিক। দেখুন, এটা কি জানেন তো, এটা হচ্ছে রাজনৈতিক দলের পুনর্বিন্যাস। রাজনৈতিক দলের পুনর্বিন্যাস হচ্ছে এই মুহূর্তে চোখের সামনে প্রবলভাবে হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে। কিন্তু ভাবুন, আপনি যে এলাকায় থাকেন সেই ওয়ার্ডটার যদি পুনর্বিন্যাস হয়, কলকাতার চেহারা ঠিক কীরকম হবে। আমার পরের প্রতিবেদনে এক্স্যাক্টলি সেইটা দেখানোর চেষ্টা করেছি, দেখুন। নভেম্বরেই হতে পারে কলকাতা পুরসভার ভোট, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। কলকাতার পাশাপাশি পুরো ভোট হবে হাওড়াতেও। নতুন ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। 2026-এর সংশোধনের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে 209 হয়েছে। হাওড়া পুরসভাতে
পরিষদে ওয়ার্ড সংখ্যা 50 থেকে বেড়ে হয়েছে 68। কলকাতা ও হাওড়া 2 পুর এলাকা মিলিয়ে মোট 83টি ওয়ার্ড বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবারই কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক হয়। সরকারের তরফে বলা হয়, কলকাতা পুর এলাকায় 15 থেকে 18 হাজার ভোটার পিছু এক একটি বুথ তৈরি হবে। কিন্তু এতে আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা ভোটের আগে এসআইআর এ রাজ্যে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রচুর মানুষ নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করেছেন। বিরোধীদের প্রশ্ন, এর মধ্যে কিছু নাম ফের ঢুকলে ভোটার বিন্যাস ঠিক থাকবে তো? তার ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, তার পরিকাঠামো নেই। কারুর সাথে আলোচনা না করে একতরফাভাবে কারুর কোনো প্রভুর আদেশে ওরা করতে চাইছেন, যেটা কখনোই বাস্তবসম্মত নয়। এত তাড়াহুড়োর কি আছে, টাইম দেওয়া হোক। আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে 3 দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার হিতগৌরব, সেই হিতগৌরব ফিরে পাওয়ার দিকে যাবে। ওয়ার্ড পুনর্বিন্যাসে 3রা সেপ্টেম্বর পর্যন্ত অভাব অভিযোগ জানানোর সময়সীমা দিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। সেই সময়সীমা বাড়ানো, জনশুনানি, প্রত্যেক ওয়ার্ডের পরিকাঠামো বৃদ্ধি, ঠিকঠাক ম্যাপ ও পার্ট নম্বর প্রকাশের দাবি তুলেছে বিরোধীরা। জনসংখ্যা না ভোটার, কিসের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস হলো তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। অনেকগুলো ওয়ার্ড যেগুলো খুব ছোট, 11,000 এরকম, আবার এমন ওয়ার্ড আছে কলকাতায় যেটা 80,000। এটা আমার বহুদিন ধরেই মনে হয়েছে যে সামঞ্জস্য হওয়া উচিত এবং যদি এটা নিয়মভাবে করতে পারে তাহলে আমার মনে হয় যে পাবলিক রিপ্রেজেন্টেশনটা, মানে অর্থাৎ মানুষের রিপ্রেজেন্টেশনটা আরও ভালো হবে। ধর্মীয় বিভাজন তো আছেই, যেভাবে বিন্যাস করা হচ্ছে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে বিভিন্ন এলাকায় যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন সেখানে কিন্তু বিভাজনের সংখ্যাটা বেশি, ডিভিশনটা বাড়ছে বেশি। একটার বিরুদ্ধে আরেকটাকে লড়িয়ে দেওয়ার সুবিধা হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে ওরা যত ডিলিমিটাইজেশন হবে, ছোট এলাকা হবে, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার সুবিধা হবে। চলতি মাসের শুরুর দিকে বিধানসভায় আনা হয় কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনের জন্য আনা হয় কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল। পাশাপাশি হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য আনা হয় হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। এরপরই এই 2 পুরসভায় আসন পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। জানিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক টানাপোড়েন। অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা জানেন যে আম আদমি পার্টির 10 জনের মধ্যে রাঘব চাড্ডার নেতৃত্বে 7 জন সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন কিছুদিন আগে। এক্ষেত্রে তারা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়েননি। তার কারণ 2/3 সাংসদ রাঘব চাড্ডার সঙ্গেই ছিলেন। কিন্তু এনসিপিআইয়ের বিজেপিতে যোগদানের প্রশ্নে সেই অপশানটাও নেই। কেন এই কথা বলছি? তার কারণ লোকসভায় তৃণমূলের মোট সাংসদ 28 জন, এর 2/3 হলে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 19-এ। এদিকে 20 জন এনসিপিআই সাংসদের মধ্যে মুর্শিদাবাদের 3 জন মুসলিম সাংসদ আবু তাহের, ইউসুফ পাঠান এবং খলিলুর রহমান পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা আর যাই করুন বিজেপিতে কোনোভাবে যাবেন না। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? সংখ্যাটা দাঁড়ালো 20 থেকে 3 কমে 17, 2/3 থেকে 2 জন সাংসদ কম। অন্যদিকে এনসিপিআইয়ের স্বীকৃতি এখনও আটকে রয়েছে সুপ্রিম কোর্টে। উল্টে আগামী 1 সেপ্টেম্বর, তারিখটা খেয়াল রাখবেন, 1 সেপ্টেম্বর মহারাষ্ট্রের শিবসেনার বিদ্রোহীদের মামলায় শুনানি করবে সর্বোচ্চ আদালত। এই মামলাটাই ঠিক হবে যে একনাথ শিন্ডের দিকে আসা দলছুট এমপিদের ভাগ্য, যা থেকে কিছুটা আঁচ পাওয়া যেতে পারে যে বাংলার বিদ্রোহীদের ভাগ্যে ঠিক কী হতে চলেছে। আমার পরের বক্তা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন থাকবে, তাহলে এই পরিস্থিতিতে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে এনসিপিআইয়ের সামনে আদৌ কি আইনি পথ খোলা আছে? বিক্রম, দেখুন, এনসিপিআইকে এখন যখন সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে, এনসিপিআইয়ের যারা সাংসদ আছেন তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিয়ার হতে হবে এবং তাদের এক্সপ্লেনেশন দিতে হবে। আগের দিন হিয়ারিংয়ের সময় এইটা প্রসঙ্গটা উঠেছিল সুপ্রিম কোর্টে, যেটা আইনে একদম খুব স্পষ্টত বলা আছে, কনস্টিটিউশনের 10th শিডিউলে খুব স্পষ্টত বলা আছে। যেটা বলা আছে সেটা হলো যে অরিজিনাল পার্টি শুড মার্জ। এই অরিজিনাল পার্টিটা কিন্তু মার্জ হয়নি, এই জায়গাটা আছে। কিন্তু সেখানে আইনে আরেকটা জায়গাও আছে, সেইটা হলো যদি অরিজিনাল পার্টি মার্জ করে যায় এবং যদি 2/3 মেজরিটি অফ দ্য লেজিসলেটিভ পার্টি তারা যদি আছে তাহলে ডিম টু বি মার্জ, যেটা ধরে নিতে হবে। এই জায়গাটা আছে। অরিজিনাল পার্টিটা কে ঠিক করবে? অরিজিনাল পার্টিটা ঠিক করবে ইলেকশন কমিশন।
ইলেকশন কমিশনের কাছে অরিজিনাল পার্টিটা আছে কি নেই, কার কাছে আছে সেটা ঠিক হবে। দ্বিতীয় কথা হচ্ছিল অরিজিনাল পার্টিটা যে আছে তার কিছু নির্দিষ্ট বিষয় আছে, যেমন ধরুন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস, স্টেট প্রেসিডেন্টস, অল ইন্ডিয়া পার্টির কী স্ট্রাকচার আছে সেটাও কিন্তু বিচার্য বিষয় থাকে। তবে একেবারে যে কোর্ট এটা ঠিক করতে পারে না এটা কিন্তু একদম নয়, কারণ হচ্ছিল অ্যাকচুয়ালি এই পার্টির ভেতরে বা লেজিসলেচারের মধ্যে কোর্ট সাধারণত হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু ভারতবর্ষে বহুবার এই ঘটনা ঘটেছে যে পার্টিগুলো মার্চ করছে বা যে শাসক দল আছে তারা চেষ্টা করছে সাংসদ ভাঙিয়ে নিতে। এই ট্রেন্ডটা পশ্চিমবাংলাতে কিন্তু 2011 সালের আগে ছিল না। এই ট্রেন্ডটা পশ্চিমবাংলায় শুরু হলো 2011 সালের পর থেকে, এবং তারপরে আপনি দেখবেন কিন্তু কোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে। এই যে কথাটা মাঝে মাঝে আর্গুমেন্ট, আদালতও আর চোখ বন্ধ করে থাকতে পারবে না, কারণ যতই এখানে প্রভিশন থাক যে আদালত কোনোদিন লেজিসলেটিভ ইয়ের মধ্যে ঢুকবে না, কিন্তু এটা কিন্তু খুব বাস্তব। যদি বেআইনি কিছু হয়, যেরকম দেবলীনা হেমব্রম বলে একজন এমএলএ, তিনি বিধানসভার ভেতরে মার খেয়েছিলেন, তখন জাস্টিস দীপঙ্কর দত্ত অবজারভেশন দিয়েছিলেন যে আদালত এই বিধানসভার ভেতরে কি কাজ হবে সেটার মধ্যে যেমন আদালত ঢুকবে না, কিন্তু যদি কোনো বেআইনি কাজ, যেমন ক্রিমিনাল অফেন্স হয়ে গেল বা এমন একটা কিছু হচ্ছে যেখানে মানে একটা বড় কিছু ইলিগ্যালিটি হয়ে যাচ্ছে বা অনৈতিকতা হয়ে যাচ্ছে, সেইখানে ডেফিনেটলি আদালত ঢুকতে পারবে। এবং সুপ্রিম কোর্টের কাছে এখন হিয়ারিংটা চলছে। অবশ্যই এটা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বলুন বা পলিটিক্যাল ইতিহাসে বা কনস্টিটিউশনেও এটা একটা খুব বড় মামলা যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট এখানে কি ডিসিশন নেয়, হোয়াট ইজ দ্য অরিজিনাল পলিটিক্যাল পার্টি, তার ডেফিনেশনটা যেরকম 10th শিডিউলেও আছে সেই রকম সুপ্রিম কোর্টও অরিজিনাল পলিটিক্যাল পার্টি বলতে কি বোঝাচ্ছে সেটা যদি সুপ্রিম কোর্টও তার অবজারভেশনের মধ্যে রাখে, অবশ্যই এটা একটা বড় দিক হবে। এই 20 জন সাংসদকে লড়তে হবে। আর আপনি যেটা একবার বারবারই বলছিলেন, আমি দেখছিলাম সুমনদা, যে 3 জন যদি বেরিয়ে যায় এই এনসিপিআই থেকে, তাহলে কিন্তু তাদের 2/3 থাকছে না, তাহলে কিন্তু এনসিপিআই এর ভবিষ্যৎ খুবই ডিফিকাল্ট জায়গায় তারা কিন্তু পৌঁছে যাবেন অ্যান্টি ডিফেকশন লতে। সেখানে কিন্তু স্পিকারকে একটা স্পষ্টতই ডিসিশন নিতে হবে আলটিমেটলি কি এনাদের ভবিষ্যৎ হবে। একটা কথা বলি, আম আদমি পার্টির কথা যেটা বললেন, একটা তথ্যের খাতিরে বলি, সঞ্জয় সিং ওনাদের রাজ্যসভার যিনি লিডার, তিনি কিন্তু স্পিকারের কাছে অলরেডি এদের আগেনস্ট অ্যাপিল করে রেখেছেন। মানে এটা নয় যে তার অ্যান্টি ডিফেকশন লয় পড়ছেন না, পুরো ছাড় পেয়েছেন, ব্যাপারটা এরকম নয়। অ্যাপিল করে রেখেছেন, অ্যাপিল তো মানে করে রাখাই আমাদের ক্ষেত্রেও তাই, আমরা তো স্পিকারকে অ্যাপিল করেছি, আমরা তো চিঠি নিয়ে গেছি, হতে পারে আম আদমি পার্টি কোর্টে যাবেন, আমরা বলতে পারবো না, কিন্তু তারা যে অ্যান্টি ডিফেকশন লয়ের আন্ডারে পড়বেনই না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। দেখুন, আমি যেটা বলতে চাই এখানে সেটা হচ্ছে, একটা উনি এক্সপ্লেনেশনে বিষয়টা বললেন যে নির্বাচন কমিশন ইজ দ্য অথরিটি, হোয়াট ইজ দ্য পার্টি। তার জন্য নির্বাচন কমিশনের কাছে পিটিশনটা পেন্ডিং হয়ে রয়েছে এখনো পর্যন্ত। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। তারা যদি সিদ্ধান্ত নেন যে প্রসূনবাবুদের দলটাই অরিজিনাল দল, তাহলে আর এ নিয়ে অন্তত বিধানসভা স্তরে কোনো আলোচনার বিষয় নেই। কিন্তু প্রসূনবাবুদের দলটা মার্চ করলো কিনা? প্রসূনবাবুদের দলটা কিন্তু মার্চ করছে না, মার্চ করছে এনসিপিআই। আমি সেটা বলেছি, কিন্তু তারা অরিজিনাল দলটা মার্চ করছে এবং তারপরেও আদালতে যাওয়ার প্রভিশন খোলা রইল। আপনি যখন খুশি যেতে পারেন, কিন্তু আদালতের জাজমেন্ট যতক্ষণ না আসছে আমরা আগে থেকে কখনো অ্যাডভান্স বলতে পারি না যে আদালত এটাই জাজমেন্ট দেবে। এখন আদালত নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে পারে যে আপনারা আপনাদের বক্তব্য জানান। ঠিক। আর আমি একটা 10টা সেকেন্ড এক্সট্রা নেব, যেহেতু আমাদের অনির্বাণ দা এবং অনির্বাণ এবং সৌম্যদা কন্টিনিউয়াস বিজেপির ব্যাপারে অনেক কিছু বললেন। আচ্ছা, নির্বাচন সৌম্য ভাই নয়, ভাই অনির্বাণ আর সৌম্য কেন? সৌম্যদা এবং অনির্বাণ যেটা বলছে যে নির্বাচন কমিশন, হচ্ছে অনির্বাণ কি করে নির্বাচন কমিশন বলে? সুশান্ত উপাধ্যায়ের কথা ভুলে গেছে, রাজীবা সিনহার কথা ভুলে গেছে। 150 বিজেপি কর্মী খুন হয়েছিল 18 পঞ্চায়েত নির্বাচনে, পুলিশ অ্যাকশন বলছেন। সজল ঘোষকে দেওয়াল ভেঙে কলকাতা পুলিশ ধরে নিয়ে দরজা ভেঙে তৃণমূল আমলেও কলকাতা পুলিশ ওই ফর্মা ছিল না। এবং সজলদা সরাসরি সুদীপ ব্যানার্জির নাম করে বলেছিল, এগুলো সরাসরি সুদীপ ব্যানার্জির নাম করে বলেছিল। আরে কি মুশকিল, সে তো ইডি। দেখুন, একদল জ্ঞানেশ কুমারের কথা বলবেন, একদল সুশান্ত উপাধ্যায়ের কথা বলবেন। হ্যাঁ, এখানে প্রসূনবাবু রয়েছেন, আমি প্রসূনবাবুর সামনে বলছি, পার্সোনাল বলুন না, পার্সোনালি নেবে না। উনিও দুটো জেলার এসপি এবং ডিআইজি ছিলেন, উত্তরবঙ্গে আইজিও ছিলেন।
ডিআইজি ছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রেসারে সেই সময় পুলিশ বিজেপি কর্মীদের বলে বলে বাড়ি বাড়ি থেকে ধরতো। ওনার সামনে বলছি, নট টেক ইট পার্সোনালি। সুদীপ বন্দ্যোপাধ্যায় সেদিন তৃণমূলের নেতা ছিল, উনি সেদিন তৃণমূলের প্রেসারে কাজ করেছেন। তার মানে তারা কি তৃণমূল থেকে বেরিয়ে গেলে তারা সব ভালো মানুষ হয়ে গেল? আমার প্রশ্ন এই নয় যে আপনি প্রেসারে কাজ করেছেন কিনা, আমার প্রশ্ন এই যে সেই কাজ করার পুরস্কার কি আপনার প্রার্থীপদ? খুব সিম্পলি বলি সুমন, সেটা হচ্ছে যে আমি তো রিটায়ারমেন্টের পরে কিছু পেতে আসিনি। আমি 6.5 বছর না নিই সামন্ত না, একদম রেস্ট অ্যাসিওর আমি নিই। সুতরাং ওখানে ওই ক্যারটটা আসে না যে ঠিক আছে রিটায়ার করে গেছে, চলো কিছু একটা রিহ্যাব দিতে হবে। আমি যখন ছেড়েছিলাম তখন আমি যা পেতাম সেটা মোটামুটি একটা ক্যাবিনেট মিনিস্টার থেকে বেশি পেতাম। সুতরাং ইট ওয়াজ নট আ রিওয়ার্ড, ইট ওয়াজ রিকগনিশন অফ দ্য এবিলিটি, আপনি বলতে পারেন। আমি সেকেন্ড পয়েন্টে আসবো। তার আগে আমি একবার ফার্স্ট পয়েন্টে সায়ন্তনবাবুর কাছে আসবো। এই যে আপনি 4 বার বললেন পার্সোনালি নেবেন না, এটা কি এই জন্য যে এই শিবিরের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাই উচিত? খুব পয়েন্টের দুটো কথা আছে, সেটা হচ্ছে যে যেটা আখরুজ্জামান একটু, আমি তাপসদাকে শিখিয়ে দেবো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বললেই আপনি বলবেন আপনি পার্সোনালি নেবেন না। যে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমরা যে বক্তব্য রেখেছি, ইলেকশন কমিশন যদি মান্যতা দেয় তাহলে বুঝতে হবে যে আমাদের যে বক্তব্য ইন্টারনাল ডিসপুটে আমাদের যে অংশটা রয়েছে সেটাই প্রকৃত তৃণমূল কংগ্রেস নাম্বার 1। অটোমেটিক্যালি সিম্বল সেখানে আসবে। আমাদের বক্তব্য হচ্ছে হয়তো বাকিরাও আসবেন, বিজেপি বিরোধী আর লড়াইটা যারা করবেন আমাদের কোনো সমস্যা নেই। কেউ যদি অ্যাপ্রোচ করেন আমরা অ্যাকোমোডেটিভ, আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে। বিজেপির বিরুদ্ধে লড়াইতে শুধু বলা হয়েছে যে কাগজ ছুটবেন না, ওয়েলেনে মারামারি করবেন না, অসভ্যতা বাদ দিয়ে লড়াই যেটা থাকবে রাজনৈতিক। দুজনের কাছে যাবো, ইতিমধ্যেই দর্শকদের বলে রাখি আরো কিছুক্ষণ এক্সটেন্ড করতে হচ্ছে। আমি বলছি যে দেখুন আগামী দিনে সুপ্রিম কোর্ট কি অবস্থান নেবেন, স্পিকার কি অবস্থান নেবেন, সেটা তো আরেকটা জিনিস। কিন্তু বৃহত্তম নীতি নৈতিকতার প্রশ্ন যেটা আমি বছরকে বছর রাখছি, যে আমি নির্বাচিত হলাম এক মানুষের ভোটে, মানুষ লাইন দিয়ে ভোট দিয়ে আমাকে জিতালো একটা প্রতীকে, এবং যাদের বিরুদ্ধে আমায় ভোট দিল, আমি তাদের মানুষের রায়কে বাজারে বিক্রি করে দিলাম একটা অন্য দলে যুক্ত হয়ে, একটা অন্য অবস্থান নিয়ে, বা মানে যে দলের বিরুদ্ধে আমাকে ভোট দিল মানুষ সেই দলেরই শরিক হয়ে চলে গেলাম। এটা কি নীতি নৈতিকতা? একটা দিক। আর এবং এটা মানে তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, বিজেপি সর্বভারতীয় স্তরে এটা এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সংসদীয় গণতন্ত্রটাই রীতিমতন চ্যালেঞ্জ। দ্বিতীয় বিষয়টা আমি বলতে চাই, দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, এক সেকেন্ড, দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে সুমনদা, আপনি যদি লক্ষ্য করেন এই যে ডিলিমিটেশন নিয়ে অনেক আলোচনা, একটা প্রতিবেদন আপনার গেল, প্রয়োজন ভিত্তিক ডিলিমিটেশন দরকার ছিল, কারণ মানে 85 সালের পর থেকে কোনো ডিলিমিটেশন হয়নি, জনসংখ্যা বাড়ছিল, ওয়ার্ডগুলো কোনোটা 80,000 1.5 লাখ পর্যন্ত পৌঁছে গেছিলো, কোনোটা 20,000 25,000 সীমাবদ্ধ ছিল, অসম উন্নয়ন হচ্ছিল। ডিলিমিটেশন সরকারের হাত দিয়েছে, আমি প্রশংসা করছি। কিন্তু ডিলিমিটেশনের যে বেসিক জায়গা, একটা হলো জনসংখ্যার উপর ভিত্তি করে ডিলিমিটেশন হয়, এটাই আমরা জানি, এটাই কনস্টিটিউশনাল পজিশন। এখানে ভোটার ভিত্তিকটা কী করে হয়, জনগণনার আগে কি করে হয়, কেন সেন্সাসের পরে হলো না, বা মানে আগে সেন্সাসের উপর ডেটার উপর ভিত্তি করে হলো না। এক দ্বিতীয় যেটা, সে সর্বদলীয় কালকে একটা বৈঠক হলো, সেখানে মানে ওয়ার্ডের পরিষ্কার বিন্যাস, কতগুলো বুথ নিয়ে তৈরি, কত ভোটার কি, তার বৃত্তান্ত কেউই পেল না। আর তৃতীয় হলো পাবলিক পার্টিসিপেশন ডিলিমিটেশনে নেই কেন? আমরা প্রশ্ন তুলতে চাই। সরকারের ট্রান্সপারেন্সিটা তখনই অ্যাসিওর হয় যখন মানুষ তার মতামত দিতে পারে ওয়ার্ড বিন্যাস নিয়ে। একদম একদম, আমি সৌম্যর কাছে আসবো, কিন্তু তার আগে পাবলিক আপনারা কি বলছেন? আপনারা ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু প্রশ্ন আমরা তুলে দিই, কত শতাংশ মানুষ কি বলছেন। সুপ্রিম কোর্টের নোটিশ ইস্যুর দিনই সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের শোকজ লোকসভা সচিবালয়, সংকটে পড়তে পারে 20 জন এনসিপিআই সাংসদের সংসদ পদ। 81% মানুষ বলছেন হ্যাঁ সংকটে পড়তে পারে, 17% মানুষ বলছেন পড়তে পারে না, বলতে চাননি 2%। সংসদ নিয়ে শুরু, এবার বিধানসভায় আসবো। ঋতব্রত তৃণমূলকে হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, মাথা ব্যথা বাড়ছে বিধানসভার বিরোধীদের। 79% মানুষ মনে করছেন যে মাথা ব্যথা বাড়ছে না, এমনটা মনে করছেন 20%, বলতে চাননি 1%।
বিজেপি নেতাদের সঙ্গে তোলাবাজির যোগাযোগ নিয়ে এবার সরব রূপা গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক আশ্রয় দেওয়া বন্ধ না করলে কোনোদিন কি তোলাবাজি আদৌ বন্ধ করা যাবে? এমনটা মনে করছেন 19%, একেবারেই এইভাবে যাবে না মনে করছেন 80% মানুষ, বলতে চাননি 1%। সরাসরি মন্তব্যে আসবো মৃণালকান্তি প্রামাণিক। তিনি লিখছেন, দল বদল নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দেওয়া উচিত, তবেই গণতন্ত্র বেঁচে থাকবে। সতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, তৃণমূল সাংসদদের আসল নকলের পরীক্ষায় সাধারণ মানুষের কি কল্যাণ হবে? বিকাশ রায় লিখছেন, রাজনীতিতে নৈতিকতার অভাবের কারণে আজ মানুষকে আদালতের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। সুপ্রতিম দাস লিখছেন, জনপ্রতিনিধিরা এখন জনতাকে ভুলে নিজেদের ভালো করতে ব্যস্ত। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, ভোটে জয়ের পর আইন আদালত নিয়ে ব্যস্ত থাকলে জনগণের কাজ করবে কখন? ঠিক এই জায়গা থেকে আমার পরের ইস্যু, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে তোলাবাজি। এ বিভিন্ন ডাইমেনশন আছে, কিন্তু দ্রুত একবার দেখাবো যে কুণাল ঘোষ কালকে একটা ভিডিও পোস্ট করেন এবং তার অভিযোগ পাল্টা বিজেপির জবাব একেবারে পাশাপাশি। দেখুন। পুরো 5 লাখ টাকা আছে, আপনি বুঝে নিয়েছেন তো? আপনি দেখে নেবেন, বলে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, টাকাটা আপনার টাকা, কষ্টার্জিত টাকা, এটা আপনার ফেরত হবে। দিকে দিকে তোলাবাজির অভিযোগে জর্জরিত বিজেপির নেতা কর্মীদের একাংশ। বারবার বার্তা দিচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্ব প্রশাসন, কিন্তু কাজ কি আদৌ হচ্ছে? এই আবহেই এই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, যেখানে দেখা যাচ্ছে এক দম্পতিকে টাকা ফেরত দিচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা। আপনি রাখুন হাতে, ওটা রাখুন, আমরা ভিডিও না আপনাকে আমরা পাঠিয়ে দেব। আপনি সামনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, বিজেপি জমানায় টাকার খেলার ভিডিও, বিজেপির যুবনেতা টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন, নিয়েছিলেন কেন? গৃহকর্তা দিব্যেন্দু পালকে 5 লক্ষ ফেরত দিচ্ছেন যুবনেতা অয়ন পাল। সূত্রের খবর, ভাড়াটে তোলার নাম করে টাকা নেওয়া হয়। জানাজানি হতে বিজেপির যুব মোর্চার আরেক নেতা টাকা ফেরত করিয়ে ঝামেলা এড়ানোর উদ্যোগ নেন। তারপরেই মিষ্টি করে টাকা ফেরতের দৃশ্য। আরও কিছু ঘটনা আছে নেপথ্যে। বিজেপির লোকেদের কীর্তি, বিজেপি সূত্রেই ভিডিও পেয়েছি, যারা রেকর্ড করেছিলেন। সত্যতা যাচাই সম্ভব হয়নি। ভিডিও ভুল হলে জানাবেন, এডিট বা ডিলিট, যেটা দরকার করে দেব। এলাকা যাদবপুর, যে টাকা নিয়েছিল ফেরত দিচ্ছে। মাননীয় বিধায়ক তাকে চেনেন কি? এই ভিডিওতে যাকে টাকা ফেরত দিতে দেখা যাচ্ছে তিনি যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক অয়ন পাল। আর যিনি এই টাকা ফেরত দিতে মধ্যস্থতা করছেন তিনি যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি দীপ বিশ্বাস। আপনি ভিডিও করে নিন, নিজের তো আর কি করবেন। পুরো 5 লাখ টাকা আছে, আপনি বুঝে নিয়েছেন তো? আপনি দেখে নেবেন, বলে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, টাকাটা আপনার টাকা, কষ্টার্জিত টাকা, এটা আপনার ফেরত হবে। আমরা তখন ওখানে যাওয়া আসা করছি এমএলএ অফিসে, তখন একদিন অয়ন পাল অফিস থেকে বাইরে ডেকে নিয়ে আমাদের চলে আসলেন। এসে তখন আমাদের বললেন যে টাকা দিতে হবে, টাকা না দিলে কাজ হবে না। কত টাকা? টাকাটা আমরা তাকে দিয়েছি 5 লাখ টাকা। উনি কত বলেছে? 5 লাখই বলেছিলেন। 20 অগস্ট 20 তারিখে অয়ন পাল আসলো, তার সঙ্গে ছিল দীপ বিশ্বাস, আরেকজন তার বন্ধু। এখানে তারা আসার পরে অয়ন পাল যে আমাকে টাকাটা নিয়েছিল সেটা দ্বীপের সামনে সেটা আমাকে ফেরত দিল। এই ভিডিওর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন। সেখানে যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে অয়ন পালকে। এই অয়ন পাল বিজেপি লিগ্যাল সেলেরও সদস্য। যেহেতু রাজ্যের লিগ্যাল সেলের যে ছেলেটি আমার বিধানসভায় থাকে, তো সেই ছেলেটি সে যখন সামনে চাইলাম, বাবা তুই দেখে নে, এটা আইনের বিষয়। রাজ্যের যুব মোর্চার একজন সদস্য হিসেবে অয়ন টাকা ফেরত দিয়েছেন। রাজ্যের একজন আইন সেলে, লিগ্যাল সেলের একটি ছেলে আমার বিধানসভায় থাকলে ডেফিনেটলি সেও আমায় চিনবে, আমিও তাকে চিনবে। এর মধ্যে আশ্চর্যের কি? বিজেপি যুব মোর্চার নেতা যাকে ভিডিওতে টাকা ফেরত দিতে দেখা যাচ্ছে, সেই অয়ন পালকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। অবশ্যই নির্দেশে গিয়েছিলাম, কারণ দীপেন্দু পাল মুখ্যমন্ত্রীর জনতা দরবারে গিয়েছিলেন, সেখান থেকে আমার কাছে ফোন আসে। তারপরে আমি যেহেতু জেলা সভাপতি আছি যুব মোর্চার যাদবপুর সাংগঠনিক জেলার, আমার একটা দায়িত্ব আছে, আমি আমার দায়িত্ব পালন করেছি রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী।
যদি কেউ অন্যায় করে তার যথোপযুক্ত শাস্তি দল এবং সরকার নেবে। বাড়িওয়ালা ভাড়াটে দ্বন্দ্বের জল গড়িয়েছে পাটুলি থানা পর্যন্ত। সেখানে ভাড়াটের তরফে দায়ের করা হয়েছে অভিযোগ। ঝিরামকরণ চায় রিপোর্ট, এবিপি আনন্দ। ভয়াবহ। দেখুন, এই বিষয়ে আমারই পুরনো শোয়ের একটা অংশ আমি দেখাতে পারি। সেটা হচ্ছে যখন কাটমানি চলছিল এবং তৃণমূল নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছিল কাটমানি ফেরত দিতে হবে এবং কিছু কাটমানি ফেরতও যায়, সেদিনও আমরা একেবারে প্রকাশ্যে এই অনুষ্ঠানে প্রশ্ন তুলেছিলাম যে কাটমানি ফেরত, টাকা ফেরত তো একটা অংশ, কিন্তু যারা সেই কাটমানিটা তুলেছিল, যারা কাটমানিটা নিয়েছিল, এটা তো ক্রিমিনাল অফেন্স। এখানে তো পার্টির কোনো বক্তব্য থাকতে পারে না, একমাত্র বক্তব্য থাকে ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে পুলিশের। গ্রেফতার হয়েছে যিনি কাটমানি ফেরত দিচ্ছেন, তিনি কেন কাটমানি নিয়েছিলেন, আর কাটমানি নেওয়ার অপরাধে তাকে তো গ্রেফতার করতে হবে। আমি ঠিক একই প্রশ্ন সায়ন্তন বসুর কাছে আসবো যে তোলাবাজি করবেন না, কেউ করলেন না একটা জিনিস, কিন্তু তোলাবাজি করে, আমি ধরে নিচ্ছি এই স্পেসিফিক ইস্যুটা বলছি না, কেউ তোলাবাজির টাকা ফেরত দিতে গেলেন, আমি বলছি যিনি তোলাবাজি করেছেন তাকে তো আগে পুলিশ ধরতে হবে। আপনারা সঠিকভাবে এই স্টুডিওতে আপনি বা কেউ বলছিলেন যে 22 জনকে চিহ্নিত করেছেন, ফেয়ার এনাফ, কিন্তু আমি বলছি পার্টির শাস্তি বা সাসপেন্ড করাটা তো যথেষ্ট নয়। যদি অভিযোগে সারবত্তা থাকে, কমপ্লেন হবে এবং পুলিশ গ্রেফতার করবে, সেটা কিন্তু হচ্ছে না সায়ন্তনদা। না, দেখুন, পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। কি অ্যাকশন নেবেন তারা জানেন, অ্যাজ পার ল এখানে আইনজ্ঞরা বসে আছেন, তারা বলতে পারবেন। সমস্যাটা হচ্ছে যে 15 বছর কেন, আমি তো বলবো 50 বছরে পশ্চিমবঙ্গে এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছে এবং অনেকে মনে করেন তোলাবাজি করা আমার জন্মগত অধিকার। দীর্ঘ সময় ধরে কোথাও লোকাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটি মেম্বার প্রভৃতি ব্যক্তি হতেন, পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের আমলে পাড়ার দাদারা হতেন। সেই একটা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন কখনো কিন্তু কখনো পরবর্তী সময় যখন আপনারা এলেন, আপনারা সেই ট্র্যাডিশন ভাঙতে চাইলে আপনি পুলিশকে শুধু বলুন রং না দেখে গ্রেফতার করতে। আগের দিন ওই শোতে বলেছি পুলিশের অভ্যাসটাই নেই, পুলিশের অভ্যাসটা হয়ে গেছে যে তোলাবাজি হবে এরকম একটা বিষয়। আমাদের তো সময় দিতে হবে, সবে তো 4 মাস, সবে তো 4 মাস, আরো 4 বছর 8 মাস আমরা ক্ষমতা আছি। আপনি কয়েক মাস পরে দেখবেন এই তোলাবাজি জিরোতে পরিণত হবে। এখনো তোলাবাজি, আমি বলছি তুমি ঠিক ধরেছো, পুলিশের মধ্যে এখনো সেই দৃষ্টিভঙ্গি নেই। তুমি কয়জন পুলিশ আধিকারিককে অ্যারেস্ট করতে পেরেছো যারা তৃণমূল আমলে তোলাবাজি করেছে? অ্যারেস্ট হয়েছে তো, কয়জন? তৃণমূল আমলে একজন অ্যারেস্ট হয়নি। এই সরকার কয়জন আইএস অফিসারকে ধরতে পেরেছে? 2 থেকে 3 জন পুলিশ অ্যারেস্ট হয়েছে। শুধু রাজনৈতিক নেতারা তো তোলাবাজি করেনি তৃণমূল আমলে। তৃণমূলের যে ইকোসিস্টেম তার মধ্যে পুলিশ ছিল, তার মধ্যে আইএস অফিসাররা ছিল, ডব্লিউএসএস অফিসাররা। দেখুন, তোলাবাজি, আমি আসবো, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বলছি তোলাবাজির অভিযোগে 100রও বেশি তৃণমূল কাউন্সিলর, মানে প্রাক্তন কাউন্সিলর, তারা গ্রেফতার হয়েছে, তৃণমূলের নেতারা গ্রেফতার হচ্ছেন 100রও বেশি। তাহলে বিজেপির যে নেতারা, তারা তৎকাল বিজেপি হতে পারেন, আদি বিজেপি হতে পারেন, তোলাবাজি করছেন, পুলিশ গ্রেফতার করছে না কেন? ঠিক এই জায়গায় আমি বলবো যে অমিত শাহ রাজ্যে এসে একটা টোল ফ্রি নাম্বার অবধি জনগণের উদ্দেশ্যে এই সিন্ডিকেট, তোলাবাজি এইগুলোকে বিনষ্ট করার জন্য টোল ফ্রি নাম্বার দিয়েছেন। তার মানে সমস্যাটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। তার আগে অমিত শাহ 13ই এপ্রিল বিধানসভার প্রচারে এসে এই তোলাবাজি নিয়ে কি বলেছিলেন একবার দেখি। तृणमूल कांग्रेस की सरकार जो है वो 3T पर काम कर रही, तोलेबाजी, तानाशाही और तुष्टीकरण, और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, इस सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम। ভাজপা সরকার তৈরি হলো, বিজেপি সরকার তৈরি হলো, শ্রমিক ভট্টাচার্য এই 1 আগস্টও বলেছেন যে আমার দলের পক্ষ থেকে যদি আপনাদের বলি যে সমস্ত জায়গায় তোলাবাজি বন্ধ করে দিতে পেরেছি তাহলে ভুল বলছি। আমি বলছি এই সততাকে কুর্নিশ, কিন্তু পাশাপাশি ব্যবস্থার দিকে নজর থাকবে। কি বলেছিলেন শ্রমিক, দেখাবো। সমস্ত কিছু সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি।
আজ বুধবার, গত সোমবার একটা খোলা চিঠি লিখেছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। কোট আনকোট সেখানে বলছেন, ব্যক্তিগত স্বার্থের জন্য দলের ভাবমূর্তি ও কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ যেন ক্ষুণ্ণ না হয়, সাধারণ মানুষের আস্থা ধরে রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বলছি, পুলিশের ব্যবস্থা যদি হয়, এই অসুস্থ প্রবণতা, যেটা ঠিকই এ তো গত যে 3 মাস 3.5 মাসের প্রবণতা নয়, কিন্তু এই প্রবণতাকে এই মুহূর্তে যদি লাগাম পরানো না যায়, যদি দাঁড়ি টানা না যায়, তাহলে মুশকিলটা বিজেপির ক্ষেত্রেও বিড়ম্বনা বাড়বে। কিন্তু ঠিক এইখানে আমি বিজেপির আরেকজন নেত্রী, বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, যিনি সমস্ত বিষয় একেবারে সোজা সাপটা কথা বলেন। রূপা গাঙ্গুলি কি বলছেন এই তোলাবাজি নিয়ে, দেখুন। শোনা পড়ে কে কোত্থেকে টাকা চাইছে, কে কে ঘুষ চাইছে, সারাক্ষণ ধরে এরকম করে হকের মতন বসে আছে। চাইছে হ্যাঁ, চাইবে না কেন? দেওয়ার জন্য লোক বসে আছে, নেওয়ার জন্য লোক বসে আছে। এরকম দিস্তা জমেছে আমার কাছে, যাবো এক্ষুনি সব নিয়ে। এতগুলো কাগজ আছে আমার কাছে। পুলিশ কাজ করছেন, যেখানে কাজ করছে না সেখানে নিয়ে যাচ্ছি। ঘুষের প্রস্তাব এসেছে এখনো পর্যন্ত, কারণ এটা আগের এমএলএরা অনেকেই পেতে অভ্যস্ত ছিল। টাকা পয়সা না, প্রস্তাব কেন আসবে না? সে তো আসেই। হ্যাঁ, প্রথম 2 দিনের মধ্যেই তো এসেছিল। তারা বুঝতে পারছে না টাকার বস্তাটা নিয়ে কি করবে। নিচের তলায় বেশ কিছু লোক, তারা হঠাৎ করে একটা বুঝতে পারছে যে এটা তো এত বছর ধরে আমরা কষ্ট করেছি, এবার আমরা কেন কিছু ভোগ করব না। তো এটা হয়তো কোথাও কোথাও হচ্ছে। রূপা গাঙ্গুলি সোজা কথা সোজাভাবে বলেন, এবং যেটা বললেন সেটা নিঃসন্দেহে বাস্তব পরিস্থিতি। রূপাদের কথার যেটা বলতে চাই, আমাদের সরকার যে টোল ফ্রি নাম্বারগুলো দিয়েছে, সেই নাম্বারগুলো আপনারা একবার বলে দিন স্ক্রিনে, মানুষ তাহলে সেখানে ফোন করে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানাতে পারেন। শুধু এমএলএ কে নয়, এমপি কে নয়, সরকার এবং সিন্ডিকেট, তোলাবাজি আলাদা আলাদা ইস্যু। তুমি ব্যবহার করতে চাও না, যে 22 জনকে ওনারা কি বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে 22টা এফআইআর হয়েছে কি? সেই ক্ষেত্রে টোল ফ্রি নম্বরে সায়ন্তন দাই তো ফোন করে বলতে পারতেন, যাদের বিরুদ্ধে এফআইআর করে যাদের বিরুদ্ধে আপনাদের এই দল প্রথমে আমি বলবো না 22 জনের নাম বলো, আমি বলবো না 22 জন কেন হবে, কি বলেছে? আপনাদের দলের লোক, আপনাদের দলের লোক। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে জানেন, এক সেকেন্ড, দুজনকে থামালাম, সৌমর কাছে যাব। কিন্তু দেখুন, মুখের কথা আর বাস্তব পরিস্থিতি, মুখের কথায় খুব কিছু পাল্টায় কি? যদি পাল্টাতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই তোলাবাজি নিয়ে মঞ্চের ওপর থেকে কতবার যে বলেছেন তার কোনো ইয়াত্তা নেই। দেখে নিই একবার। কেউ কেউ জেলায় বলেন ইলেকশন আসছে তো টাকা লাগতে পারে, পার্টিকে দিতে হবে না। কোনো জনগণের কাজ করবার জন্য কলকাতা থেকে দিল্লি কাউকে কোনো টাকা পাঠাতে হয় না। দেখুন, প্রশাসনিক বৈঠক থেকে এই ধরনের কথা অন্তত আমার লাইব্রেরিতে 70টা আছে, তারপরেও কিছু কি পাল্টেছে? দেখুন, আমি প্রথমে একটা কথা বলি যে এই অনুপ্রেরণার তোলা তুলতে এখন সনাতনীদের সঙ্গে গিয়ে গলায় উত্তরীয় ঝুলিয়ে এখন সনাতনীদের ঝোলা ভরছে। তো এই ট্রান্সফরমেশনটা হয়েছে। আপনি গুণগত কি তফাৎ দেখতে পাবেন? আপনি যদি সেই লোকগুলোকেই নিচের দিকে জায়গা দেন, তা তারা তোলা তুলে আপনাদের দেবে। রূপা গাঙ্গুলি অনেস্টলি বলেছেন যে এতদিন আমরা করতে পারিনি, আমাদের ছেলেরা বলছে এখন আমরা করব, সেটা বলতে চেয়েছেন, পুরোটা বলেননি। যাই হোক, এখন বিজেপি আর তৃণমূল একটু আগে বলেছেন এত অভিযোগপত্র জমা হয়েছে, সব নিয়ে পুলিশের কাছে কথা হচ্ছে, পুলিশের কাছে যাবে, পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। বিশ্বনাথ বলছিলেন কে কাকে অ্যাকশন নেবে। এখন এই যে কত চোরেরাই তো এখানে নেতৃত্ব দিচ্ছে। আপনি বলছেন একটু মডিফাইড তৃণমূল, এখন মডিফাইড না মডিফাইড আমি কি বাংলাটা বুঝতে পারছি না। বিজেপি তৃণমূলের একটা সিম্বাটিক রিলেশন হয়ে গেছে 4 তারিখের পরে, নিচের তলায় তারা তোলা, এখানে প্রফেশনটাই হয়ে গেছে শুধু তোলা। আপনি কাকে বাঁচবেন? একটু আগে আপনারা বলছিলেন যে তৃণমূল, বিজেপি ইত্যাদি ইত্যাদি আছে, এই লোকগুলোই তো, এর যারা এমপি এমএলএ এই যে কথাগুলো বলছিলেন, এরাই তো গত 12 বছরে পার্লামেন্টে তৃণমূলের সিম্বলে জিতে তৃণমূলের হয়ে অ্যাবস্টেন থেকেছে, জনবিরোধী বিলগুলোকে মোদী সরকারকে পাশ করতে সহায়তা করেছে বাইরে থেকে, এরাই তো ছিল। আজকে এরা ভাগ হয়ে গিয়ে কেউ এনসিপি, কেউ অমুক তমুক হয়েছে। তাহলে আপনি সব কিছু বলছেন, বিচারালয় আদালতের ওপরে একটা প্রেশার পড়ছে না? আদালতের বিচারকদের কাজ তো আলাদা ছিল, তারা কি জনপ্রতিনিধি মানে কি? তারা কি রাজনীতির নৈতিকতা বিচার করবেন? আপনি তো জনপ্রতিনিধি, আপনি আইন তৈরি করবেন, তাহলে আপনি সাধারণ মানুষের থেকে একটু বেটার, ধরে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং বেটার থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চৌর্যবৃত্তি করছেন। ইট ইজ আ পলিটিক্যাল থেফট
রাজনৈতিক চর্যবৃত্তি, কারোর সিম্বলে জিতছেন, কারোর কোথাও গিয়ে সমর্থন করছেন। আমি বলছি বিক্রম, আমি বলছি রাজনৈতিক চুরি ধরা, আমি ওর সঙ্গে একমত, বিচারপতিদের কাজ নয়, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গেছে যে আদালতকে এই ক্লিনিং এর কাজে নামতে হয়েছে, যে মানে দিস মাচ আর নো ফার্দার, আর এইভাবে রং বদলিও না, এই তো মূল বিষয়। না দেখুন, আমাদের ভারতবর্ষে বিচার ব্যবস্থা খুবই স্ট্রং এবং এক এক সময় বিচার ব্যবস্থাকে নামতে হয়, অনেক জিনিসে নামতে হয়। যেমন কেশব নন্দা ভারতী কেস যখন হয়েছিল, বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কে কখনো অ্যামেন্ডমেন্ট করা যাবে না, এই কথা তো সুপ্রিম কোর্ট বলেছিল। এই যখন অ্যামেন্ডমেন্টের প্রশ্ন হয়েছিল ইন্দিরা গান্ধীর টাইমে, যে পুরো কনস্টিটিউশনে কতটা পরিমাণ অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে না যেতে পারে, সেখানে বেসিক স্ট্রাকচার সবই অ্যামেন্ডমেন্ট করে। আমরা তার পরবর্তীকালে এখন যেরকম খুব একটা বড় ইস্যু, বিশেষ করে পশ্চিমবাংলা, দেখুন ভারতবর্ষের আগেও হয়েছে, পশ্চিমবাংলায় যে দল বদল হয়ে যাচ্ছে বারবার, এখানে তো আইনটাই ভঙ্গ হয়ে যাচ্ছে। যে আইনটা হয়েছে মানুষের আবেগ নিয়ে, মানুষ ভোট দিয়েছে, তারা তাদের ইলেক্টরকে, আইন ভঙ্গ নয়, আইনের ফাঁকটুকু খুঁজে বের করে সেখান দিয়ে, হ্যাঁ, ইলেক্টররা ভোট দিয়েছে, তারপরে তিনি দল বদল করে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এই জায়গাতে কিন্তু আদালতের ইন্টারভেনশন, এখন ভারতবর্ষের যা রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে কিন্তু আদালতের একটা ইন্টারভেনশন প্রয়োজন আছে এবং এখানে একটা আদালতের ক্লিয়ার গাইডলাইন আসা উচিত। এবং এটা যদি আদালত কড়াভাবে, সুপ্রিম কোর্ট কি রায় দেবে তা তো আমরা জানি না, এখনো হিয়ারিং চলবে, সব পক্ষ বলবে, আবার যারা আছেন সাংসদরা তারাও আইনজীবী দিয়ে লড়াই করবেন। আলটিমেটলি সুপ্রিম কোর্টের এখানে যদি একটা কড়া গাইডলাইন আসে এবং পর্যবেক্ষণ আশা যোগায়, এইটুকু আমরা বলতে পারি। অবশ্যই। দেখুন, প্রথমে একটা মিসকনসেপশন ক্লিয়ার করে দিই, মানে বাংলার 1 নম্বর চ্যানেলে বসে আমরা যেন এমন কিছু না বলি যেটা জনগণের ধারণা হয় যে লোকগুলো না জেনেই বলছে। তৃণমূল আমল, বিজেপির বর্তমান পুলিশকে ডিফেন্ড করার আমার কিছু নেই। বিজেপির এই পুলিশ ইনফ্যাক্ট আমার কনস্টিটিউয়েন্সিতে প্রচুর লোক গ্রেপ্তার হয়েছে। আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলছি, যে বিজেপির পুলিশ হোক আর তৃণমূলের পুলিশ হোক, একটা কন্টিনিউটি এখনও মেনটেন করা হয়, সেটা হচ্ছে পুলিশে প্রত্যেক বছর খুব কম করে 100 জন লোক সাসপেন্ড হয়। আমি আপনাকে 3 দিনে একজন, আপনি পশ্চিমবঙ্গের কোনো ডিপার্টমেন্টকে দেখাতে পারবেন না যেখানে প্রতি 3 জন দিনে একজন সাসপেন্ড হয়। মিনিমাম একটা ডিস্ট্রিক্টে 10 থেকে 15 জন ডিসমিসড হয় চাকরি থেকে, কোথাও হয় না। সুতরাং পুলিশের রেজিমেন্টেশন আগেও ছিল, এখনও আছে। সব থেকে 1 নম্বর। এক সপ্তাহে আপনার কাছে জিজ্ঞেস করছি যে ধরুন দুটো ঘটনা একেবারে অন ক্যামেরা আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে ঘুষ নেওয়ার অভিযোগে থানার পুলিশ গ্রেফতার হচ্ছে, তার অফিসার লেভেল। আমি বলছি ওই হাতে টাকা নিলে কি সব বেগুনি ইত্যাদি রং হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমি বলছি কোন স্তরের, যে স্তরে রাজনৈতিক করাপশন ঢোকে সেটা ওই থানার আইসি সাব ইন্সপেক্টর লেভেলে নয়। আমি এখানটা ক্লিয়ার করে দিই। রূপা গাঙ্গুলি ম্যাডাম বললেন, উনি জানেন যে ওনার জেলা পরিষদে কত টাকার কাজ হয়। একটা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বাজেট 1000 crores, আপনি জানেন? সেখানে 20% প্যাক মানি থাকে, এসব কিছু নয়, সিস্টেমটাই বোঝে না। মাননীয় মন্ত্রী সদন দাঁড়িয়ে বললেন SC/ST অ্যাক্টে যদি একটাও লোক হয় তাহলে তার এটা যাবে, সার্টিফিকেট ক্যান্সেল করা হবে আর সংশ্লিষ্ট লোকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কে সার্টিফিকেট ইস্যু করে? মহকুমা শাসক। 100-র বেশি নাকি মোটামুটি বাতিল হয়েছে, অ্যাক্টে 0 নামে কেস করতে পেরেছে। এই যে প্রবলেমটা, পলিটিশিয়ানসদের বা লেজিসলেটরদের ব্যুরোক্রেসির বেসিক ফাংশনিংটাই বোঝে না। ওরা মনে করে সব কিছু পুলিশের দায়িত্ব। পুলিশের একটা অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আছে। আজকে যদি কেউ গিয়ে বলে যে ও তোলাবাজি করছে, পুলিশ ধরে নিয়ে যাবে নাকি? অর্গানাইজ সিন্ডিকেট কোথায় হয় এটাও বুঝতে হবে। শহর অঞ্চলে কলকাতাতে ফ্ল্যাট বানানো হয়, এটা সেটা বানানো হয়, সেখানে সিন্ডিকেট হতে পারে, নিউটাউনে হয় না। সব থেকে বড় প্রশ্নটা আপনি ঢুকছেন না, সেটা হচ্ছে কতটা ফ্রি হ্যান্ড দিলে পুলিশ দেখবে যখন শাসকের বিরুদ্ধে কমপ্লেন তাকেও আমি ধরে আনতে পারবো। সুমন বাবু একটা কথা বুঝুন, সেটা হচ্ছে যে দ্য সিভিল ব্যুরোক্রেসি, যেটাকে খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করা হয়, দ্য হোয়াইট কলার থিংস। যেখানে মালদা এয়ারপোর্টে 20 কোটি টাকা গন ডাউন দ্য ড্রেন, কেউ ডিএমকে জিজ্ঞাসা করেছে কে স্যাংশন দিয়েছিল? তুমি যখন জানতে উড়ান উড়বে না। আমি বিশ্বনাথের কাছে যাবো, কিন্তু আমি যখন পুরো বিষয়টা আমি কিছুক্ষণের জন্য একটা সাধারণ মানুষের পার্সপেক্টিভে নিয়ে আসছি। যথার্থভাবে সায়ন্তনবাবু বলেছেন যে টোল ফ্রি নাম্বারে ফোন করুন। আমি বলছি যে সিন্ডিকেট, তোলাবাজি আলাদা টোল ফ্রি নাম্বার হয়েছে, আমি বলছি ভালো উদ্যোগ, সাধু উদ্যোগ, কোনো আমার দ্বিধা নেই এটা বলতে। কিন্তু বিশ্বনাথ দা, আমি বলছি যে ধরুন একজন মানুষ যিনি দেখছেন
সুকান্ত মজুমদারের মতো একেবারে exact আমার শীর্ষস্থানীয় নেতা, তিনি যখন দেখছেন যে যাকে বলেছিলেন তোলাবাজ, তার দলের সাংসদ হয়ে 3.5 ঘন্টার মধ্যে রাজ্যসভায় পৌঁছে যাচ্ছেন, তখন এই একজন মানে ম্যান অন দ্য স্ট্রিট, তার এই সাহস হবে, স্পর্ধা হবে যে টোল ফ্রি নাম্বারে কোনো বড় নেতার বিরুদ্ধে কমপ্লেন করতে? আমি বলছি সে তো ভাববে যে কমপ্লেন করব, জানতে পারবে আমার জীবনটা 12টা বাজিয়ে ছেড়ে দেবে। একেবারে সুমনদা, আমার মুখের থেকে কথাটা আপনি নিলেন। সুকান্ত মজুমদার যাকে অভিযুক্ত করেছিলেন তোলাবাজ হিসাবে, সে যখন বিজেপি সিম্বল নিয়ে সাংসদ হয়ে গেলেন, তারপরে কোনো মানুষের মানে ক্ষমতা নেই, মানে তার সাহস থাকবে না যে টোল ফ্রি নাম্বারে গিয়ে কথা মানে অভিযোগ করা, কারণ ভাববে যে ভাই কোন বিজেপির নেতার সাথে কার সম্পর্ক আছে, আমার জীবনটা বিপন্ন হবে। আরেকটা আদর্শগত জায়গাতে, মানে করাপশনের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে আদর্শগত জায়গাটাও ক্লিয়ার করতে হবে। ধরুন নরেন্দ্র মোদী অমিত শাহ আসার পরে যে দল অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহরা যাদেরকে বলেছিল মানে দুর্নীতিগ্রস্ত, সেটা অশোক চৌহান হতে পারেন, হেমন্ত বিশ্ব শর্মা হতে পারেন, আরো অসংখ্য নাম, অজিত পাওয়ার, নিজে। এইবার প্রশ্ন হচ্ছে, আপনি তো দলে তাদেরকেই আবার নিয়ে তাদেরকে আবার মানে মালা পরালেন এবং তাদেরকে বিভিন্ন পদ দিলেন। ফলে বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলে আর তাদেরকে নিয়ে আবার সহাবস্থান করে দল বৃদ্ধি করে। এই যে নরেন্দ্র মোদী অমিত শাহ যে মডেলটা তৈরি করেছে না সুমনদা, এটা কিন্তু কোনো একটা জায়গায় বিজেপি কর্মী সমর্থকদেরকে উৎসাহিত করে যে ভাই এটা বলার জন্য বলে, কিন্তু আমার দলের সর্বোচ্চ পর্যায়ে যখন দুর্নীতির লোকের সাথে মানে কাজ করতে পারে, তাহলে আমি লোকাল লেভেলে দুর্নীতিগ্রস্ত লোকদের সাথে কাজ করতে পারবো না কেন? আমি এইখানে কি বিচিত্র দেখুন, আমি সত্যি প্রকাশচিক বড়াইক নিয়ে কোনো ব্যক্তিগত মন্তব্যে যাব না। আমি চিনি না সুকান্ত মজুমদার যেটা বলেছেন সেটা সত্যি না তার উল্টোটা সত্যি, আমি সত্যিই জানি না। কিন্তু যে অভিযোগ তিনি করেছিলেন এবং পরবর্তীকালে তার দল তাকে নিয়েছে, আজকে প্রকাশচিক বড়াইক বিজেপি ওয়েস্ট বেঙ্গলের একটা অংশ শেয়ার করেছেন, আমার এক দর্শক পাঠালেন, কাটমানির বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানান বলে টোল ফ্রি নাম্বারটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করেছেন। আমি বলছি হতেই পারে তিনি অত্যন্ত সৎ লোক, আমার ইস্যুটা তা নয়, কিন্তু সুকান্ত মজুমদার মার্চ মাসে যাকে কাটমানি নেয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন, তিনি যদি টোল ফ্রি নাম্বার শেয়ার করেন আর তর্কের খাতিরে যদি দেখা যায় যে কারুর তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি কি সেই সাহস পাবেন? মানে আমি বলছি যদি সুকান্ত মজুমদার তার অবস্থান বদল করতে হয় তাকে, তাহলে এটার কি ব্যাখ্যা আছে? আমি বলছি এইটাই হচ্ছে বাস্তবতা। একজন সাধারণ মানুষকে এই ভয়, দ্বিধা এই নিয়েই চলতে হয়, যার ফলে টোল ফ্রি নাম্বারটা ইস্যু নয়, পুলিশকে এবং প্রশাসনকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে সাধারণ মানুষ তার বিরুদ্ধে অন্যায় হলে, অত্যাচার হলে, তাকে কেউ শোষণ করলে একেবারে নির্ভয়ে টোল ফ্রি নাম্বারে ফোন করে বলতে পারেন এইটা আমার সঙ্গে হয়েছে, এবং প্রশাসন সেই বিষয়ে যথেষ্ট তদন্ত করে, অভিযোগের ভিত্তিতে নয়, তদন্ত করে কঠোর শাস্তি দিতে পারে। ঠিক এইখানে আমি আপনাদের দেখাবো যে এই খোলা চিঠি এরও প্রয়োজন আছে, কিন্তু পুরোটা প্রশাসনিক পদক্ষেপের ওপর নির্ভর করে। এবং আজকে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের পরে তিনি বলেছেন সঠিক সময়ে দাওয়াই হবে, দাওয়াইতে আপত্তি নেই, কিন্তু সঠিক সময়টা ঠিক কখন দেখুন। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। বারবার বার্তা দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, কখনো মুখে কখনো লিখে। টোল ফ্রি নম্বর খোলা হচ্ছে, প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে, কিন্তু তারপরও কি ক্ষমতায় আসার কার্যত শুরু থেকে বিজেপি নেতাদের একাংশের তোলাবাজি বন্ধ হচ্ছে না? ওপরতলার বার্তায় কি নিচুতলা কান দিচ্ছে না? তাই কি এই ধরনের ছবি উঠে আসছে? এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া খোলা চিঠিতে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য লিখেছেন, দলের নীতির বাইরে গিয়ে কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনোই নেবে না। বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত যে কোনো সদস্যের ক্ষেত্রে একথা প্রযোজ্য। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে পদ বা অবস্থা নির্বিশেষে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, স্মাগলার, প্রকাশচিক বড়াইক, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন,
তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে। তোলাবাজি অনেক পুরনো অসুখ এখানকার, ক্রনিক ডিজিজ, এখন সারতে সময় লাগবে, সেজন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হচ্ছে, সেজন্য লেগে আছেন যারা লাগার, তারা চেষ্টা করছেন। যারা তোলাবাজি করে তারাও অ্যাক্টিভ আছে, তো সেটাকে কি করে কন্ট্রোল করা যায় তার বিভিন্ন রাস্তা বার করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের বার্তায় কি আদৌ কাজ হবে? আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এ রাজ্যে তোলাবাজি বিষয়টাকে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথাতেই সব থেকে ভালো বোঝানো যায়। শুধু মুখোশের ঢং বদলায়। যে শাসকই আসুক, তোলাবাজরা শুধু এই মুখোশ ছেড়ে ওই মুখোশ পরে নেয়, রাজনৈতিক ছাতা পাল্টে নেয়, আর তোলাবাজি অবাধে চলতে থাকে। না হলে যে বিজেপি তৃণমূল আমলে তোলাবাজি নিয়ে দিনের পর দিন একসময় তীব্র আক্রমণ করেছে, ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে তাদেরই আজ তোলাবাজি নিয়ে নিজের দলের নেতাকর্মীদের সকাল বিকেল কড়া বার্তা দিতে হয়। মাঝে মাঝে বিরক্ত লাগে যে তাহলে কি আদতে কিছুই বদলায় না? এই বিরক্তিটুকু সামনে রাখার জন্য আবার খেস দেবেন না প্লিজ। দেখুন, কিস দেবেন না প্লিজ। সেন্ট্রাল এয়ার কন্ডিশন, কলকাতার ভিতরে মিনি সিঙ্গাপুর। আপনি সিঙ্গাপুর বানাবেন আর পুরসভার লোকজন কি সিঙ্গাপুরে কলা খাবে না? তো আমাকে কি করতে হবে বলে মালু চাট্টার, সাফ সাফ বলে দিলাম, পুরো 1 কোটি হার্ড গ্যাস, নাহলে ফোড়ো। কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।